হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি এবং আমাদের টিম মেম্বার আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মনে ক্যানভাস চ্যানেলে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে গল্প দেওয়া হয়নি। এখন থেকে নিয়মিত গল্প দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা প্রথম থেকে আমাদের যেভাবে ভালোবেসে এসেছেন, আশা করছি এরকমভাবে সবসময় আপনারা আমাদের ভালোবাসবেন। আর হ্যাঁ, কলমি টেবিল গল্পটা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। কলমি টেবিল গল্পটা আশা করছি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন গল্পে ফেরা যাক। আর হ্যাঁ, আজকের গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিজন 6 মানে কলমি টেবিলের সিজন 6 কে কে দেখতে আগ্রহী রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। রিধিকে নিয়ে মামি চলে গেল। রাতের খাবার খেয়ে সবাই সবার রুমে চলে যায়। চৈতি বারবার আবিরকে ইশারায় ডাকার চেষ্টা করছে, কিন্তু আবির পাত্তা দেয়নি। আবির সবার শেষে খাবার খেয়ে সিঁড়ি ভেঙে উপরের দিকে যেতে থাকে। সিঁড়ির মাঝখানে তিশা দাঁড়িয়ে আছে। আবির তিশার সামনে এসে দাঁড়ালো। তিশার দিকে না তাকিয়ে বলল, একটু সাইড দিন প্লিজ। কেন? কারোর সত্যি থাকলে সে নিজেই যাক। কি সমস্যা আপনার? সরি গ্রহণ করুন। কিসের সরি? সকালে আপনার সাথে একটু। প্লিজ বাদ দিন, ভুলটা আমার ছিল, সরেন তো। আবির তিশাকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি হেঁটে উপরে চলে আসে। কিছুদূর এসে আবির থেমে যায়। পিছনে ঘুরে তাকালো। তিশা তাকিয়ে আছে আবিরের দিকে। আবির মনে মনে বলল, রিয়া রেডি হ, নেক্সট ভাবি এই তিশাকেই ডাকা লাগবে, তবে সেটা পার্মানেন্ট না। আবির ঘুমাচ্ছে। হঠাৎ করেই অনুভব করে কে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। খটখট করে শব্দ হচ্ছে। আবির চোখ মেলে তাকাতেই শুনতে পেল, আবির, এই আবির, দরজা খোল, তোর মামা ডাকছে, ওঠ, 7টা থেকে ক্রিকেট ম্যাচ। আবির বুঝতে পারে এটা ওর বাবা। তাড়াতাড়ি বিছনা থেকে উঠলো, চিৎকার করে বলল, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলেই দৌড়ে আবির ওয়াশরুমে চলে গেল। ব্রাশ করতে যাবে, কিন্তু সে ব্রাশ আনেনি। আবির আয়নার সামনে যেয়ে দাঁড়িয়ে বলল, দূর, কেন যে ব্রাশ আনেনি? শীতকালে কয়েকদিন গোসল না করে থাকা যায়, কিন্তু দাঁত ব্রাশ না করে কি থাকা যায়? কোনো রকম আঙুল দিয়ে ব্রাশ করে বাইরে বের হলো। কাপড় রাখার জায়গাতে ওর স্টাইলিশ ট্রাইজার রাখা, যা কিনেছিল 3,500 টাকায়। নিচ থেকে ছোট করা, গোড়ালি থেকে উঁচু করে একটু কাটা। এটা আবিরের অভ্যাস ফ্যাশনের দিক দিয়ে। সে একটু গোড়ালি থেকে শর্ট করেই প্যান্ট পরবে। কালো ট্রাউজারের সাথে কালো দামি। আবির জানে ওর মামার টিমের জার্সির রং সাদা, জার্সির সাথে কালো ট্রাউজার। আবির 7 রঙের জার্সি আছে। হাতা লম্বা একটা সাদা জার্সি পরে নিল আবির। পেছনে ইংরেজিতে বড় বড় করে লেখা আবির, নিচে নাম্বার দেওয়া এবিডি ভিলিয়ার্সের জার্নিস নাম্বার 17। আবিরেরও সেম নাম্বার। অভ্ররা যেন না বুঝতে পারে, তাই আবির জার্সির ওপর একটি শার্ট পরে নিল। চশমা খুলে চুলগুলো ঠিকঠাক করে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখে খাবার টেবিলে মামার রিধির বাবা বসে আছে, আর সাথে আছে 15 জন ভাড়া করে আনা ক্রিকেটার। আবির ওর মামার কাছে যেয়ে কানে কানে বলল, মামা, আমি যে খেলছি এটা এখন প্রকাশ করবেন না। নীরব মামা হয়তো বুঝে যায় আবির কি বোঝাতে চেয়েছে, তাই আবিরকে রেখে নীরব মামা বলতে লাগলেন, আজকেই ম্যাচ শুরু আর আজকেই শেষ। প্রতিবার প্রাক্তন চেয়ারম্যান এলসিবি টিম কাপ নিয়ে যায়, আর আমরাই তাদের সামনে পড়ি, প্রতিবার হেরে যাই। এবার আমাদের সবটা দিয়েই খেলতে হবে, জিততেই হবে। আঙ্কেল, প্রতিবার আমরা সেরাটাই দেই, কিন্তু অব্র এসে এমনভাবে বল পেটাতে থাকে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবার এমনও নাও হতে পারে এবার বল হারাবে আমরা। কিন্তু কে করবে এমন? অব্রদের বলারগুলোও অনেক ভালো, অপোজিট টিমের ব্যাটম্যানরাও চোখে দেখে না বলগুলো। আর অব্র কিপার থেকে এমনভাবে লিড করে সবকিছু যেন ইজি। ওদের ফ্যান সাপোর্টও বেশি, প্রতি টুর্নামেন্টে ওরা এটার জন্যই বেশি বেনিফিট পায়। আছে আমাদের টিম এমন একজন, সে ইন্টারন্যাশনালি ভালো প্লেয়ার। আরেকটা নিউজ, এইবারের টিম নিশাদ ক্যাপ্টেন না, ক্যাপ্টেন আছে। সময় হলেই সবাইকে দেখতে পারবা। চলো, খাওয়া শেষ করো, মাঠে যাই সবাই। সবাই খাবার শেষ করলো। এক এক করে সব প্লেয়ার বের হয়ে গেল বাড়ি থেকে। আবির খাবার টেবিলে বসে আছে। বাড়ির কোনো মেয়েদেরকে দেখা যাচ্ছে না এখানে। আবির মনে মনে রিধিকে খুঁজছে, কিন্তু কোথাও নেই।
নিশাত এসে আবিরের সামনে দাঁড়ালো। আবিরকে বলল, মাঠে যাবি? চল চল, ভালো ক্রিকেট খেলা হয়। তুই শহরের মানুষ, সারাক্ষণ ফোন কম্পিউটার নিয়ে এসব নিয়ে বিজি থাকিস। ক্রিকেট খেলা কি হয়তো জানিস না, দেখবি চল। হুম, ঠিক। ক্রিকেট কি জানি না আমি। সেজন্য তো বললাম তোকে ঢাকায় যাওয়ার আগে শিখিয়ে দেবনি। চল দেখবি কত লোক হয়। আচ্ছা চল, তাহলে একটু ক্রিকেট খেলা দেখে আসি। আবির নিশাতের সাথে বের হয় বাড়ি থেকে। বাড়ির বাইরেই সব লোকজন। এতক্ষণ সে যাদেরকে খুঁজছিল এখানে সবাই আছে। আবির রিধির দিকে তাকায়। আবিরদের টিমের রঙের জার্সি পরে দাঁড়িয়ে আছে। শুধু রিধি না, মামা বাড়িতে থাকা সবাই একরকম জার্সি পরে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আবির মাঠের দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই একটি সাদা রঙের গাড়ি এসে থামে মেন রাস্তার একপাশে, মানে মাঠে যাবার প্রবেশের রাস্তার সামনে। গাড়ি এসে থামলো। নিশাত আবিরকে বলল, নে এসে গেছে জেরিন। জেরিন? কে জেরিন? গাড়িতে একে নামছে দেখ। আবির গাড়ির দিকে তাকায়, দেখে 4 জন ছেলে মেয়ে গাড়ি থেকে নামছে, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। নিশাত কানে কানে আবিরকে বলল, মাথায় লাল ক্যাপ দেওয়া মেয়েটাই জেরিন। কাল তুই যাদেরকে পিটিয়েছিলি, মানে এমপি সাহেবের মেয়ে, ওর বাবার টিমকে সাপোর্ট করে না খুব একটা। যে ভালো খেলে সেই টিমকে সাপোর্ট করে। ভীষণ ক্রিকেট প্রিয়। অব্রের খেলা দেখতে নাকি সে আসে, মানে ক্রিকেট পাবলি জেরিন। খুব ডেঞ্জারাস একটা মেয়ে, যা মন চায় তাই করে। অভ্রের কথা শুনে আবির জেরিনকে দেখতে থাকে। 3 কোয়ার্টার জিন্স পরা, গায়ে লাল জার্সি গেঞ্জি, মাথায় লাল ক্যাপ, হাতে ব্যাট ধরে সে কোনো দিকে না তাকিয়ে মাঠের দিকে এগিয়ে যায়। অভ্র আসে আবিরের কাছে। হলুদ যাত্রী পরা অভ্রের সাথে তানজিমও আছে অভ্রের টিমে। নিশাত, প্রথমে তোদের ম্যাচ দিয়ে উদ্বোধন হয়। চল তাড়াতাড়ি, টস শুরু হয়ে যাবে। মাইকে টিমের নাম ঘোষণা করে ডাকছে। আবিরাই খেলা দেখিস। চল। ওরা সবাই আগে হাঁটছে, আবির সবার পেছনে হেঁটে মাঠের দিকে যাচ্ছে। তারপর নীরব মামা যেয়ে টস করে আসলো। বিষণ্ণ মনে তিনি ওনার ক্রিকেট টিমের কাছে ফিরে এলেন। আশরাফ সাহেব নীরবকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তুই না টিম টস করতে গিয়েছিলি? মানে কাদের সাথে কাদের খেলা পড়বে? মোট 8টা দলের সাথে তো ইচ্ছে মতো বেছে নিয়ে খেলা শুরু করা যাবে না, তাই না? কিন্তু তোর মুখ এমন ভার হয়ে গিয়েছে কেন? এমপি সাহেবের টিমের সাথে খেলা পড়েছে। ওরা বারবার রানার আপ হয় টুর্নামেন্টে, কঠিন একটা টিম। এবার মনে হচ্ছে প্রথম রাউন্ডেই ব্যাকপ্যাক গুছিয়ে চলে যেতে পারে। আবির সবার সামনেই একটি চেয়ারে বসে মামাদের কথা শুনছে আর মনে মনে হাসছে। পাশেই নিশাত বসে আছে। নিশাত ব্যাট হাতে নিয়ে আবিরকে ক্রিকেটের সম্পর্কে জ্ঞান দিচ্ছে। আবির সেসবগুলো শুনে হাসতে থাকে। হঠাৎই শুনতে পায় আবির, হ্যালো নিসাত, কি করতে খেলছো? বাসায় চলে যাও, এবার সেমিফাইনাল অব্দিও যেতে পারবে না। দেখুন কি হবে সেটা খেলা শেষেই বোঝা যাবে। আপনি আপনার কাজ করুন। লুজার টিম। পাশের ছেলেটাকে গ্রামের ছেলে বলে তো মনে হচ্ছে না। ও আবির আমার ফ্রেন্ড। আবির, ও জেরিন। হাই মিস জেরিন। আমি আবার লুজার টিমের সাথে কথা বলি না তেমন। ওই চলে আয় সবাই। দেখলি আবির, বলেছিলাম না জেরিন ডেঞ্জারাস, বদমাইয়া একটা। বেশি বকিস না। আশরাফ মামা তোকে ডাকছে, দেখ ভালো করে খেলিস। নিশাত চলে যায়। আশরাফ সাহেব নিশাতকে নিয়ে টস করতে যাবে, এই জন্য নিশাতকে ডাকছিল। আবিরের হাতে ব্যাট আছে। আবির আশেপাশে তাকায়, গ্যালারির দিকে চোখ যায় ওর। রিধি বসে আছে। রিধির থেকে কিছুটা দূরে 4-5টা ছেলে বসে আছে। আবির ওদের সবাইকে চিনে, সাজ্জাদ, মিঠুন, মামুন আর মিরাজ। সাজ্জাদ রিধির দিকে তাকাচ্ছে আর রিধি খেলার মাঠের দিকে তাকাচ্ছে। আবির মনে মনে বলল, এই মেয়েটা আমার দিকে কেন তাকাচ্ছে না? এত ভাব নেওয়ার কি আছে? ধুর, আমার দিকেই বা কেন তাকাবে? কিন্তু সব মেয়ে তো আমার জন্য ফিদা। তাহলে এই মেয়ে এমন কেন? আবির চোখ সরিয়ে নিতে যাবে, তখনই চোখ পড়ে জেরিন একটা ছেলের গায়ে বাদাম খোসা ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর ছেলেটা বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে গেল। আবির বসে বসে সবকিছু দেখছে। তখনই নিশাদ এসে বলল, আবির, আমরা টসে জিতেছি। তোর মামা সিদ্ধান্ত, আগে ব্যাটিং করতে হবে আমাদের। প্লেয়ার লিস্টে যে কে আছে জানি না। ও, তাহলে রেডি হ, ব্যাটে নাম। নীরব মামাদের টিম মেম্বারদের 2 জন ব্যাটসম্যান মাঠে নামে। এমপি সাহেবদের টিমরা
সবাই মাঠে যেয়ে কিছুক্ষণ আলোচনা শেষ করে চারপাশে ফিল্ডিংয়ে চলে যায়। হরেন মাইক আর সাউন্ড বক্সে টনি কাক্কারের নাচ মেরি লায়লা গানটা বাজতে থাকে। এই গানে আসলেই ক্রিকেটের অনেক জনপ্রিয় খেলা, কারণ এই সকলের চারপাশে দর্শককে ভর্তি হয়ে গেছে। এত দর্শক হবে আবির একদমই ভাবেনি। বেশ উত্তেজনার পরিবেশ। 6 সাইড ম্যাচ মানে 6 ওভারের খেলা। প্রথম ম্যাচে যে দল হারবে সেই দল আর খেলতে পারবে না। মোট 8 দলের খেলা। আর এখানে থাকা দলগুলো কমিটি কোনো সাধারণ কেউ না, এমপি, চেয়ারম্যান, মেম্বারের টিম সবগুলা। এমপি সাহেবের টিমের ক্যাপ্টেন হলো একজন আর্মিকে ধরে আনা হয়েছে, না মানে ভাড়া করে আনা হয়েছে। ওনার নাম সুজন। প্রথমেই সুজন বল করতে এসেছে। ওপাশে ব্যাটম্যান আতিকের হিট আছে। শরীর কয়েকবার নাড়িয়ে লেট স্ট্যাম্প ধরে ব্যাট শুরু করে। সুজন বল করতেই আতিক স্ট্রেট শট করে 6 মেরে দেয়। হাবির মনে মনে বলে, বাহ, প্রথম বলেই প্রথম বিগ 6। গ্যালারির সারিতে থাকা দর্শকগুলো চিৎকার করে উৎসাহ দিতে থাকে ব্যাটসম্যানকে। আর উৎসাহ এতই বেশি ছিল যে নেক্সট বল ডিফেন্স আসলেই উত্তেজনার বশে আতিক ব্যাট উঁচু করতেই মিডল স্ট্যাম্প উড়ে চলে যায়। নীরব মামা বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে আছে আতিকের দিকে। নেক্সট ব্যাটম্যান প্রতীক নামলো মাঠে। সুজন দৌড়ে এসে বল ছুড়ে দেয়। প্রতীক হিট বল স্টিভেন্স করে বসে, আর ভুলের মাসুল হিসেবে প্রথম বলই সিজ করার সাথে সাথেই ব্যাটের কোনায় লেগে কিপারের পাশে থাকা স্ট্রিপারের কাছে ক্যাচকট হয়ে ওঠে। আর স্ট্রিপার সেটা লুফে নিল। 3 বলে 6 রান। 2 উইকেট হারিয়ে নীরব মামার মুখ কালো হয়ে গেছে। এই শুরু হলো রে। এই যে মাঠ, এখানে 50 রানে এনাফ, বড় জোর 70 রান করলে জেতাটা টাফ হয়ে যায়। কিন্তু আমাদের টিম দেখবি 40 রানে সব উইকেট হারবে। এটাই হলো মেন সমস্যা আবির। চুপচাপ খেলা দেখ। ব্যাটসম্যানরাই জানে ওখানে ব্যাটে দাঁড়ানোর সময় কত চাপ মাথায় থাকে। বেশি উৎসাহ দিতে নেই, আর বেশি সমালোচনাতেও ফেলা ঠিক না। কিন্তু যে অবস্থা, তাতে করে আমার মনে হয় না এ পাশে যে নামবে সে আর ও পাশে ওভার শেষ হয় না হলে যেতে পারবে না। 1 ওভার শেষ হয়। 1 ওভারেই রান 10, 2 উইকেট। এখন ব্যাট করছে মারুফ। প্রথম বলেই একটা 4 মেরে চ্যাপটা হালকা করে কমায়। 7 বলে এখন রান সংখ্যা 14। সেকেন্ড বলে একটি বিশাল ইয়ার্কাশে মারুফ সামলাতে না পেরে পেভিলের দিকে ফিরে আসলো। 3 উইকেট পড়ে গেছে। নতুন ব্যাটসম্যান জোরে ছক্কা মারার চেষ্টায় ব্যাট চালানেই ঠিক বাউন্ডারির কাছ থেকে ক্যাচ ধরে নেয় একজন ফিল্ডার। বলেরই এবার হ্যাটট্রিক চান্স। আবির মামাদের এমন করুণ পরিণতি দেখে মুচকি হাসতে থাকে। রিধির দিকে তাকালো আবির। রিধি 2 গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঠের দিকে। রিধির পাশে তিশা, রিয়া, চৈতি আরও কাজিনেরা বসে আছে। আবির দেখে অভ্র ওরিকে বাদাম কিনে দিয়ে ওর দিকে এগিয়ে আসছে। অভ্রের এমন কাজ দেখে হাসতে থাকে আবির। জেরিনের দিকে চোখ যায় আবিরের। জেরিনও সেম আবিরের দিকে তাকালো। আবির চোখ সরিয়ে নেয়। হ্যাটট্রিক চান্সের ব্যাটম্যানস ক্রিজে যেয়ে দাঁড়ায়। বলার বল করতেই সেটা ডিফেন্স করে দৌড়াতে যাবে, তখনই বলারের কাছে বল ছুড়ে দেয় একজন, আর সেটা ডিরেক্ট হিট লেগে রান আউট হয়ে যায়। আসলো নতুন ব্যাটসম্যান। 5 উইকেট শেষ। মাত্র 14 রান হয়েছে। 2 ওভার শেষ হয়ে গেছে। অভ্র তানজিম এসে আবিরের পাশে বসলো। ওর দিকে আশরাফ সাহেব নীরব সাহেবকে বলছে, এবার তোর ভাগ্নেকে নামাতে হবে মনে হচ্ছে। তাছাড়া উপায় নেই। ওর উপরই আমাদের ভয় আর ভরসা দুটোই। ঠিক আছে, দেখা যাক কি করে। রাহুল ভাই তো বলল আবির ভালো খেলে। যাদের এত নাম দিয়ে ভরসা করে কিনে এনে প্রথমে নামালাম, ওরা একটাও রান করতে পারেনি। এখন আবিরই শেষ ভরসা, মিডল অর্ডার। আর আবিরকে দিয়ে কোনো রকমে চালিয়ে দিই। নীরব মামা ইশারায় আবিরকে নামতে বলল। এইদিকে নিশাদ বলল, আবির তোরা থাক, মনে হয় এবার আমায় নামাতে হবে। তুই দেখি কোনো রকম রান 40 করতে পারিস কি না। আবির, তুই একটু ক্রিকেট খেলা পারলে ভালো হতো। তোকে শিখিয়ে দিব, চিন্তা করিস না। হাসিস কেন? তাকিয়ে দেখ, নিশাত ফিরে আসছে, সাথে মামারাও আসছে এদিকে।
মনে হয় অব্রকে হাতে পায়ে ধরে তোর মামার টিমে নামাবে। আবির আবারও হাসতে থাকে। নীরব মামা আশরাফ সাহেবের আর নিশাদের আবিরের সামনে দাঁড়ালো। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। গা থেকে শার্ট খুলতেই সবাই হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবিরের গায়ে জার্সি পরা, একদম পিওর ক্রিকেটের গেটআপে সে এখন ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। অভ্র আবিরকে কিছু বলতেই যাচ্ছিল। আবির কারোর সাথে কোনো কথা না বলে মাঠে নামলো। রীতি বেশ উত্তেজিত হয়ে তাকাচ্ছে আবিরের দিকে। অভ্রেরা তিনজন অবাক দৃষ্টিতে তাকাচ্ছে আবিরের দিকে। আবির মাঠে নেমে ব্যাটম্যানদের সাথে হ্যান্ডশেক করে নিল। রান নেওয়ার সময় আউট হয়েছিল, আর ওভার শেষ হওয়াতেই আবির হিটে যেয়ে ব্যাট করবে। আবির লেগ স্ট্যাম্পে ব্যাট নিয়ে হাতে ধরে স্ট্যাম্প ধরে নিল। তারপর সেখান থেকে একটু সরে এসে মামাদের দিকে তাকালো আবির। চারপাশে লোকজন ভর্তি, গিজগিজ করছে যেন। চটপটি, ঝালমুড়ি, বাদাম, কাঁচা আমের ঝালাইয়ের দোকান বসেছে অনেকগুলো। আবির স্ট্যাম্পে এসে ব্যাট নিয়ে দাঁড়ায়। আম্পায়ার হাত উঁচিয়ে বোলারকে বল না করার অনুমতি দিয়ে দাঁড়িয়ে আছে। ও পাশে বোলার হলো সুজন, যিনি আর্মি অফিসার। অনেকটাই ভালো বল করছিল প্রথম ওভারে। তিনি আবারও বলে এসেছেন। আবির রেডি হয়। বোলারকে আম্পায়ার বল করার অনুমতি দিল। সুজন দৌড়ে আসে বল করতে। বল ছুটতেই আবির এক পা এগিয়ে এসে সোজা ব্যাট উঁচু করে দেয়। অনটা ছিটে গতি থাকায় বলে সোজা যেয়ে গ্যালারির মধ্যে যেয়ে পড়ে। নীরব মামা চিৎকার করে বলে ওঠে, মামা, 6 বলে যদি 4টা 6 মারতে পারিস তাহলে তুই যা চাইবি তাই দেব। কথাটা আবিরের কান অবধি পৌঁছায়। অভ্র, নিশাদ আর তানজিম বসা থেকে উঠে দাঁড়িয়ে হা হয়ে যায়। একদম প্রফেশনাল একজন ব্যাটসম্যানের মতো হিট করলো আবির। অভ্র এইরকম তাৎক্ষণিক শট দেখে অবাক হয় বেশি। মাইকে আবিরের নাম জোরে জোরে বলতে থাকে। সুজন নেক্সট বল করার জন্য এগিয়ে আসে। সুজন বেশ গতিতে একটা বাউন্সার মারে। আবিরের মুখে মাথা সোজা, বল বেশ গতিতেই চলে যায় কিপারের হাতে। আবির পেছন কাত হয়ে বলের আঘাত খেতে নিজেকে সামলায়। আবির সেকেন্ড বল এমনভাবে সিজ করবে একদমই ভাবেনি। সুজন নিতান্তই একজন বুদ্ধিমান বোলার, বাট আবির ডোন্ট কেয়ার। বল সুজনের 6 আবিরের। আবির মুখটা একটা বাঁকা করে সুজনকে দিকে তাকায়। সুজন পাকিস্তানের বোলার। ওভার রিয়াজের মতো হাত সাপের মতো করে ভেঙচি কেটে দেখালো। আবির মুচকি হাসতে থাকে। অভ্ররা নীরব মামাদের পাশে এসে দাঁড়ায়। নীরব মামা বলতে থাকে, এইবার তৃতীয় বলে আবির 6 মারবে, তোরা সবাই দেখিস ও 6 মার। সুজন এবার বুদ্ধিমান বোলারের পেশা অনুযায়ী 6 রকম অ্যাঙ্গেলে বল করার জন্য ওভারের তৃতীয় বল করতে আসলো। সুজন ইউয়ার্ক মারতেই আবির সেটা হালকা উঠে এসে ফুল টাচ বানিয়ে লেগ সাইডে হিট করে, আর বল যেন আকাশ দিয়ে উড়ে এসে অভ্রের হাতে পড়ে। নীরব মামা থেকে এবার রিধির বাবা জোরে চিৎকার দিয়ে ওঠে। আবির সুজনের দিকে তাকিয়ে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির মতো জিভ বের করে সুজনকে ভেঙচি দেয়। সুজনের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি দেখা থাকে। আবির ঠিক এরকমই সুযোগের অপেক্ষাতে ছিল, কারণ আবিরের মতো একজন প্রফেশনাল ক্রিকেটার জানে বোলার যত বেশি রেগে যাবে তত বেশি বুদ্ধি হারিয়ে বল করবে, আর ব্যাটসম্যান যদি এটা বুঝতে পারে তখন বোলারকে কাবু করা খুব সহজ হয়ে যায়। 3 বলে 2টা 6 হয়েছে, আর 3 বলে 2টা 6 মারলেই আবির ওর মামার কাছে যা চাইবে তাই পাবে। চতুর্থ বল করার জন্য সুজন এগিয়ে আসে। এবারে রাগ থাকায় গতি বাড়িয়ে ছুড়ে সুজন, যা আবারও একটি বাউন্সার হয়। তবে আবির এবার ব্যাট পাতিয়ে একটু তুলে দেয় উপরের দিকে। পিছন দিক দিয়ে সেটা বাউন্ডারির বাইরে গ্যালারিতে যেয়ে পড়ে। অভ্র হা হয়ে তাকায় আবিরের দিকে। নিশাদ এসে অভ্রের পাশে দাঁড়িয়ে বলে, নে, তোর প্রতিদ্বন্দ্বী পেয়ে গেলাম। তোর মতো খেলা পারে না এই এলাকার, কিন্তু এবার তোর থেকেও ভালো খেলা পারে একজন এসে গেছে। ব্যাট চালানোর স্টাইল দেখে যে কেউ বলে দিতে পারবে আবির একজন ভালো প্লেয়ার। 4 বল ফেস করে 3-6, এখনও 2 বল বাকি। দাঁড়া, আবিরকে একটু এক্সট্রা উৎসাহ দিচ্ছি। আবির, 2 বলে 2টো 6 চায়। তোর মামা যা চাইবে তাই পাবি, সাথে আমিও গিফট দেব রে। এই প্রথম রিধি আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখে এতটা মায়া লাগানো প্রতিভা দেখতে পাচ্ছে রিধি, যা এর আগে কখনো দেখেনি কোনো ছেলের মুখে। রিধি চিৎকার দিয়ে আবির আবির বলে ওঠে। সাথে সাথেই পুরো গ্যালারি জুড়ে
তখন আবির নাম জোরে জোরে বলা শুরু হয়। পঞ্চম বল করতে আসে সুজন। অফসাইড দিয়ে বল কিপারের কাছে পাঠানোর চেষ্টা ছুটতেই আবির একটু অফ স্ট্যাম্পের দিকে সরে আসে। ব্যাট তুলে অফসাইডের একটা ছক্কা হাঁকায়। জেরিন সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়ায়। আবিরকে সে এতক্ষণ পাত্তাই দিচ্ছিল না, কিন্তু 5 বলে 4টা 6 মেরে এখন সে হিরো হয়ে গেছে। জেরিন আবিরের দিকে তাকাচ্ছে। আবির স্ট্যাম্পের কাছে দাঁড়িয়ে চারপাশ দেখছে। দলির রান সংখ্যা দাঁড়িয়েছে 38। সেখান থেকে আবিরের রানই হলো 4-6-24। এমপি সাহেবের টিমের ক্যাপ্টেন এসে সুজনকে বলল, ব্যাটসম্যান কিন্তু অনেক ঠান্ডা মাথায় একজন, খেলা দেখেই বোঝা যাচ্ছে। সে তোমাকে নয়, সে বল আর তোমার হাতের দিকে ফোকাস বেশি রাখছে। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সে কিন্তু বলে ফোকাস করছে। এই জন্য সে বুঝে যাচ্ছে তুমি কোনো লাইনে বল করছো। এমন ব্যাটসম্যানকে ক্যাচ আউট করার জন্য বল করতে হয়, স্ট্যাম্প আউট অসম্ভব বলা যায়। সুজন শেষ বল করার জন্য দৌড়ে হাসতে থাকে। এবার ওর প্ল্যান একটা স্লোয়ার দেওয়া, যেন আবির হিট খেলে আর বাউন্ডারির কাছ থেকে ক্যাচ লুফে নিয়ে তাকে আউট করা যায়। দৌড়াতে দৌড়াতে সুজন প্ল্যান সাজিয়ে ফেলেছে। সে দৌড়ে এসে বলটা একটু ঘুরিয়ে ক্রিজের মাঝে স্লোয়ার ফেলে দেয়। আবির বল মাটিতে পড়ার আগেই আন্দাজ করতে পারেনি যে বলটা স্লোয়ার আসবে। আবির লুজ বল পেয়ে হালকা অফ স্টাইপের লাইন সোজা হয়ে এসে যায়। ডান পায়ে ভর দিয়ে লেগের সাইডে জোরে ব্যাট চালায়। ব্যাট চালানোর গতি ছিল অনেক বেশি, কিন্তু বলটা ছিল অনেক লুজ। শর্ট পিচ বল, তবে অনেক আস্তে আসায় ব্যাটের যে জায়গাতে লাগার কথা সে জায়গাতে লাগে না। তবুও বল ব্যাটে শর্ট লেগে ওর গতি মতো চলে যায় লেগের দিকে। উঁচুতে বল। ওইদিকে কমেন্টি টিউটার মজা করে হিন্দিতে বলে ওঠে, হাওয়াই পে বল নিচে ইন্টারভিউ, বল পাকানোর জায়গায়। সবাই সেদিকে তাকিয়ে আছে। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে আছে ফিল্ডার। বল ক্যাচ ধরার জন্য হাত উঁচু করে। বলটা ফিল্ডারের কাছে খুব কাছে চলে আসলো। নীরব মামা মাথায় হাত দিয়ে বলল, শেষ, সব শেষ, আর হবে না কিছু। রান এখানেই সমাপ্ত, চলো বাড়ি চলে যাই। ফিল্ডার একটি লাফ দিল, আর তখনই বাউন্ডারির খুব কাছে ফিল্ডার দাঁড়িয়ে আছে। বল কাছে যেতেই লাফ দিয়ে ধরে ফেলে ফিল্ডার। সাথে সাথে নীরব মামা আর আশরাফ সাহেব চেয়ারে লাথি মেরে উঠে নিশাদ মাথা থেকে ক্যাপ খুলে দিয়ে ছুঁড়ে মারে। সবার কাছে শ্বাসরুদ্ধকর একটি ব্যাপার হয়ে ওঠে উত্তেজিত পরিবেশ। রিধি বসা থেকে উঠে দাঁড়িয়ে হঠাৎই চিৎকার করে উঠল, আউট হয়নি, নো বল। সবাই রিধির কথা শুনে মাঠের দিকে তাকায়। রিধি চিৎকার করে বলতে থাকে, সবাই হা হয়ে যায়। উপস্থিত সবাই এতক্ষণ কেবল ক্যাচের দিকেই তাকিয়েছিল। ওদিকে বল করার সাথে সাথেই আম্পায়ার হাত উঁচু করে নো বল সিগন্যাল দিয়েছে। কেউ তা খেয়ালই করেনি। এতক্ষণ আম্পায়ার নো বল দেখিয়ে দিয়েছে, কিন্তু কেউ তা খেয়াল করেনি। ফিল্ডার ক্যাচ ধরে যখনই উল্লাস করতে যাবে, সে তাকিয়ে দেখে আম্পায়ার নো বল বলে দিয়েছে। আম্পায়ারের হাত দেখে নীরব মামা আনন্দে চিৎকার দিয়ে ওঠে। আশরাফ সাহেব দৌড়ে এসে জড়িয়ে ধরল নীরবকে। সবাই যেন প্রাণ ফিরে পেল। আবির আরও একটি লাইফ পেয়ে গেছে, কিন্তু তার থেকে যেন গ্যালারিতে থাকা সবার দেহে প্রাণ ফিরে এলো। সবাই আবিরের থেকে বেশি এক্সাইটেড। সুজন বিরক্তি প্রকাশ করে আবারও বল হাতে নিয়ে নির্দ্বিধায় নির্ধারিত জায়গায় এসে দাঁড়িয়ে যায়। আম্পায়ার জানায় সুজন লাইনের বাইরে পা ফেলে নো বল করেছে। সুজন কিছুই বলতে পারে না। সব শেষে বল করার জন্য দৌড়ে আসে। আবার একটি লুজ বল দিয়ে ফেলে সুজন, কিন্তু এবার আবির আর সেটা লুজার হয়ে টানে না। একই পজিশনে অফ স্ট্যাম্পের দিকে সরে এসে জায়গা মতো ব্যাট বলে করে গ্যালারির বাইরে ফ্রি হিট বল 6 হাঁকিয়ে দেয়। আশরাফ সাহেব আর নীরব মামা আম্পায়ারের সাথে হাত উঁচিয়ে 6 দেখায় খুশিতে। রিধি 6-এর প্লেকার্ড তুলে ধরে। আবির পানির জন্য সিগন্যাল দেয়। পানি নিয়ে যাওয়ার কথা কোনো প্লেয়ারে, কিন্তু গ্রামের খেলা, এতে ইন্টারন্যাশনাল নিয়ম মানে না কেউ। নীরব মামা আশরাফ সাহেব আর নিশাদ পানি নিয়ে আবিরের কাছে দৌড়ে যায়। 3 ওভার শেষ, 44 রান হয়েছে আবিরদের, যা এখন খুব বেশি না হলেও একটা ছোট করে চ্যালেঞ্জিং রান। 5 উইকেটের চাপটা আবির যেন 1 ওভারেই কমিয়ে দিয়েছে। তুই তোর মতো খেল, যা তোকে প্রতিশ্রুতি দিলাম, যা চাইবি তাই পাবি, বল কি চাস? ঠিক সময় মতো চেয়ে নিব।
চাওয়াটা আমার দিবেন আপনি। আচ্ছা আমিও দিব, শুধু ভালো করে খেল বাপ। ওরা পানি খাইয়ে চলে যায়। নিশাদকে আবির বলে, কি রে, ক্রিকেট খেলা শেখাবি না? না মানে আবির, ন্যাশনাল টিমে খেলার অফার আসছিল 11 বার, না করে দিয়েছি। কেন জানিস? আমার আম্মু চায়নি তাই। না হলে তোরা এখন এখানে বসে সরাসরি আমার খেলা দেখতি না, দেখতি টিভির সামনে বসে বসে। যা, প্রতি ওভার শেষে পানি এনে দিস। নিশাদ কিছুই বলল না। সে মাঠ থেকে উঠে আসলো। চতুর্থ ওভার শুরু। বোলার দৌড়ে এসে এগিয়ে বল করতে। প্রথম বলেই ব্যাটসম্যান আউট। আবির কিচ্ছু বলল না, রাগী মুখে ব্যাটসম্যানের দিকে তাকিয়ে আছে। কারণ বোলার স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেছে, যা স্ট্রেট চালালে লিগালি 6, কিন্তু ব্যাটম্যান আগেই ব্যাট চালিয়ে ফেলে, যার জন্য দুটো স্ট্যাম্প পড়ে যায়। 6 উইকেট 44 রান। নতুন ব্যাটসম্যান আসে, ক্রিজে এসে দাঁড়িয়ে বলের অপেক্ষা করতে থাকে। বলার জানে নতুন ব্যাটসম্যান, তাই ঠিক লথিস ম্যালিঙ্গারের মতো দুরান্ত একটি ইউয়ার্ক মারে, আর ব্যাটসম্যানের ব্যাটের কোনায় লেগে লেগ স্ট্যাম্পে পড়ে যায়। 7 উইকেট পতন ঘটে। আবির চুপচাপ এসে পাশে দাঁড়িয়ে থাকে। নীরব মামার চোখে মুখে আবারও ভয় আর চিন্তার ছাপ। ব্যাটসম্যানরা এমনভাবে নাক কাটবে বুঝতেই পারেনি টিম কর্তৃপক্ষ। বলারদের গতিময় বল সব ব্যাটসম্যান যেন ধরাশয় হয়ে পড়েছে। হ্যাট্রিক চান্স। আবিরের ইশারা করে মামাকে নিশাদকে যেন মাঠে নামায়। নিশাদ ভয়ে নামতে চায় না। অভ্র আর তানজিমের উৎসাহে নামেও 8 নম্বরের ব্যাটম্যান হিসেবে নামে নিশাদ, কিন্তু সে একজন বোলার, আর গতিময় বল দেখে নিশাদ ভয় পায়। আসলে ভয় পাচ্ছে লজ্জার। নীরব মামার মুখটা সে দেখতে পাচ্ছে না। কত ভরসা করে প্লেয়ার কিনেছে, ভালো প্লেয়ারগুলো এইভাবে মান সম্মান ডোবাবে কেউ জানতো না। এজন্য নিশাদ ভয় পাচ্ছে। কিন্তু আবিরের ইশাদের শেষমেশ নামতেই হলো নিশাদের। আবির নিশাদের কাছে এসে ক্রিকেট মাঝখানে দাঁড়ায়। নিশাদ করুণ দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ওর মাথায় জোরে একটা গাঁটটা দিয়ে বলে, তুই হ্যাট্রিক উইকেট ব্যাটসম্যান। বলার তার পুরো গতিতে স্ট্যাম্পে বল করবে। 2 রকম বল করবে, হয় ইয়র্ক ডেলিভারি দিবে, না হয় সোজা ওয়ানটাচ হিট স্ট্যাম্প বল করবে। এই দুইটা শিওর, মানে 90% পাবি। তাই তুই বলের দিকে ফোকাস রাখবি। পুরো ফোকাস বলের উপরে রেখে এক পা এগিয়ে এসে সোজা ব্যাট চালাবি। হয় ফুট টাচ পাবি, না হয় ওয়ান টাচ বল পাবি। লাগলেই হবে ব্যাটে। মনে রাখবি, বলার কিন্তু উইকেটের জন্য বল করবে, ডট বলের জন্য না। তুই কনফিডেন্সের সাথে 6 মারার জন্য হিট করবি। বলার চাইবে উইকেট, তুই চাস 6, বাকিটা তোর কাছে। ওকে ক্যাপ্টেন। নিশাদ হিটে চলে যায়। বোলার দৌড়ে আসে বল করতে, আর আবিরের কথা পুরোপুরি মিলে যায়। বোলার উইকেটের জন্য ইউয়ার্ক মারতে যায়, কিন্তু নিশাদ উঠে আসতে সেটা পারফেক্ট একটি ফুল টাচ বল পায়। দুপাশে দুটো ফিল্টার রাখা হয়েছিল। ভেবেছিল নিশাদ ডিফেন্স করবে আর ক্যাচ ধরে আউট করবে, কিন্তু নিশাদ ফুল টাচ বল পেয়ে হিট করে। তবে হাতে বেশি স্ট্রং না থাকায় বল বেশি দূর যায় না। দৌড়ে 3 রান হয়। 7 উইকেট আর চতুর্থ ওভারে 3 বল শেষে দলীয় রান সংখ্যা 47। এবার আবির হিট আসে। আগের ওভারে 5 বলে 5টা 6 মেরে বোলারদের জন্য বেশ আতঙ্কবাজ হিসেবে পরিচিত হয়ে গেছে। এজন্য নিশাতের বেলায় যারা কাছে সরে এসে ফিল্টার করেছিল তারাই এখন বাউন্ডারির কাছে যেয়ে দাঁড়ায়। এইদিকে নিশাত অনেক খুশি। এই প্রথম সে কনফিডেন্সের সাথে ব্যাট চালিয়েছিল, আর সেটা এই ব্যাটে বেঁধে গেছে, যার জন্য 3 বার দৌড় নিতে পেরেছে। সামানের জন্য 4 বাউন্ডারি হয়নি। ফিল্ডার দৌড়ে যেয়ে বল ধরে নেয়। আবির হিটে দাঁড়িয়ে আছে। জেরিন বসা থেকে উঠে দাঁড়ালো, আবিরের দিকে অপলক হয়ে তাকিয়ে আছে। বোলার বল করতে আসলো। লেগ সাইডে বল দিতেই আবির ঘুরে ভিলিয়ার্সের মতো 360 ডিগ্রি স্টাইলে ব্যাট চালায়। বল আবারও উড়ে গ্যালারির মধ্যে এসে পড়ল। বোলার এবার ভয় পেয়ে যায়। ক্যাপ্টেনের কথা মতো ইউয়ার্ক দেখানোর জন্য আবারও 5ম বল করতে হয়েছে, কিন্তু অভিজ্ঞ আবির তা বুঝে নিয়ে হালকা উঠে এসে ফুল টাচ বানিয়ে অফ স্ট্রেট 6-এ হাঁকিয়ে দেয়। জেরিন জোরে চিল্লিয়ে ওঠে। সেই এখন আবির আবির বলে জোরে চিৎকার করতে থাকে, যা তিশা রিধির কান অবধি এসে পৌঁছায়। রিধি ঘুরে জেরিনের দিকে তাকায়। জেরিন ফোন বের করে আবিরকে ভিডিও করছে, আর আবির বলে বলে ডাকতে ডাকতে ফ্লাইং কিস দিতে থাকে, কারণ সবাই জানে জেরিন খেলা প্রিয়, আর ওর কাছে যে ভালো খেলে সে আরও বেশি হিরো।
নীরব মামারা চিৎকার দিতে দিতে উৎসাহ দেয় আবিরকে। অভ্র হা হয়ে আবিরের খেলা দেখতে থাকে। লাস্ট বল করে বোলার আবির একটা সিঙ্গেল নিয়ে আবারও হিট আসে। সুজনের শেষ ওভার আসে। দলীয় রান সংখ্যা 58, আবিরের রান 43। সুজন বল করার জন্য এগিয়ে আসে। প্রথম বলেই স্লোয়ার কাটার পারে। আবির হিট করতে যেয়েই থেমে যায়, কারণ বল ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আবিরের তীক্ষ্ণ চোখে বল দেখে বুঝে যায় কী ধরনের বল হবে এটা। আবির ডিফেন্স করে। নিশাদ দৌড়ানোর জন্য কল দিলেও আবির সেটা পাত্তা দেয় না। আবির স্ট্যাম্পের পাশে এসে দাঁড়িয়ে সুজনকে দেখতে থাকে। কোনো দিকে ওর দৃষ্টি নেই। এত চিৎকার, উৎসাহ, উত্তেজনায় মাথা ঠান্ডা রেখে বোলার আর বলের দিকে ফোকাস রেখেছে। সুজন দৌড়ে আসে বল করতে। অফলাইন দিয়ে একটি ছোট্ট বাউন্সার দেয়। আবির জোরে ব্যাট চালানোয় ব্যাট আরও একটি ডট বল। আবির ঠোঁট দুটো জোরে একজন টেনিস খেলোয়াড়দের মতো করে ফু দিয়ে নাড়াতে থাকে, আর ব্যাট দিয়ে পায়ে 2 বার বাড়িয়েও দিল। হিটে এসে দাঁড়ায়। বলে ফোকাস ওর। সুজন ভাবে আবারও অফলাইনে হালকা বাউন্স দিলে ডট খাবে, কিন্তু না। আবির অফে সরে এসে ব্যাট চালায়। বল অফলাইন দিয়ে আবারও গ্যালারির মধ্যে যেয়ে পড়ে। আবির রান এখন 49 হয়। আবির আর 1 রান লাগবে 50 করতে। অভ্রের পরে এই প্রথম কোনো খেলোয়াড় 50 করেছে এই মাঠে। অভ্র ছাড়াও অনেকে 50-এর কাছে যেয়ে থেমে যায়। হয় ওভার থাকে না, না হয় আউট হয়। চতুর্থ বল করতে আসে সুজন। সোজা দাঁড়িয়ে লেগে তুলে দেয় বেশ জোরে। এবার বল যেয়ে পড়ে সাজ্জাদের মাথার উপর। রিধি বলের দিকেই তাকিয়েছিল, আর সাজ্জাদ রিধিকে দেখছিল। বল আসছে ওর দিকে, সেটার কোনো খেয়ালই নেই। সাজ্জাদের মাথায় বল পড়তেই রিধি জোরে হেসে ওঠে। আবির এর দিকে মোহনীয় দৃষ্টিতে তাকায় রিধি। আবির 50 আপ করে। ওর নিজের রান হয় 50। দলীয় রান তখন 67। আবির ব্যাট উঁচু করে দাঁড়ায়। তানজিম অভ্রকে বলে, দোস্ত, আবির যদি আর 3টা 6 মারে তাহলে সে তোর রেকর্ড ভেঙে ফেলবে। মনে আছে তুই একটা ইনিংসে কোনো 4 না মেরে 11টা 6 মেরেছিলি। আবিরের 9টা 6 হয়ে গেছে, আর 3টা 6 মারলে সে তোর রেকর্ড ভেঙে ফেলবে। অভ্র কিছু বলল না। ওর দিকে আবির লাস্ট বলে সিগন্যাল দিয়ে শেষ ওভারের হিটে চেয়ে দাঁড়ায়। নতুন একজন বোলার এসেছে বল করতে। প্রথমে লুজ হাফ বলি বল। আবির স্টাইল মেরে একটা 6 হাঁকিয়ে দেয়। এরপর সে থামেনি। পরপর 3 বলে আরও 3টে 6 মারে। মোট 13টা 6 মেরে আবির থামে। পঞ্চম বলে এসে আবির লিগাল 6 হওয়ার বলে সিঙ্গেল নিয়ে নিশাদকে হিটে পাঠায়। দলীয় রান 67 থেকে দাঁড়িয়েছে 93, যা নীরব মামাদের টিমের জন্য একটি নতুন রেকর্ড। এর আগে এত রান কোনোদিনই করতে পারেনি তারা। আবিরের রান ছিল 80। শেষ বলে নিশাদ হিটে যায়। বোলার স্ট্যাম্পে বল করতে নিশাদ সেটা 6 মারার জন্য ব্যাট তোলে, কিন্তু পেছন থেকে স্ট্যাম্প পড়ে যায়। নিশাদ লজ্জায় মাথা নিচু করে নিল। সেই সাথে প্রথম ইনিংস শেষ হয়। আবিরের সাথে নিশাদ হাত মিলিয়ে চলে আসতে থাকে। সুজন দৌড়ে এসে আবিরের সাথে হাত মিলিয়ে বলে, ইউ আর জিনিয়াস প্লেয়ার। আপনি কি সেই আবির? আবির ইশারায় জানতে চায়, কোন আবির? যাকে 11 বার ইন্টারন্যাশনাল টিমের ডাক আসার পরও চাননি সেই আবির? আপনি সববার উদাহরণস্বরূপ ব্যবহার হয়ে থাকেন। আপনার নাম শোনা যায় ঢাকায়। এইখানে আপনি খেলতে আসলে আগে কখনই আসতাম না। আসলে আমি সেই আবির না, এমনি পাশের গ্রামে বেড়াতে এসেছি। এই টিমের ম্যানেজমেন্টরা আমাকে ধরে বেঁধে নামিয়ে দিয়েছে। ও, বেস্ট অফ লাক। আমরাও দেখি এত হিউজ টার্গেটের রান অতিক্রম করতে পারি কিনা। সুজন চলে যায়। আবির মামাদের কাছে আসতেই ওকে আশরাফ সাহেব জড়িয়ে ধরে। সবার সাথে টুকটাক কথা শেষ করে একটা চেয়ারে বসে কলা রুটি খাচ্ছিল আবির। তখনই শুনতে পেল, একটা অটোগ্রাফ দিবেন? আবির ঘুরে দেখে জেরিন দাঁড়িয়ে আছে। আবির কপাল কুঁচকে তাকায় জেরিনের দিকে। জেরিন একটা চেয়ার টেনে এনে আবিরের পাশে এসে বসলো। আবিরের ক্যাপ খুলে দিয়ে একটা কলম নিয়ে আবিরের দিকে বাড়ায়। আবির নিশাদকে ডাকে। নিশাদ এসে দাঁড়াতেই আবির বলল, নিশাদ, উনি নাকি তোর অনেক বড় ফ্যান। তোর বল করার স্টাইল খুব পছন্দ তার। তোকে অনেক দিন ধরে খুঁজছে অটোগ্রাফের জন্য। আমাকে এসে বলল, দেখ কি করবি। আবির কথাটা বলে জেরিনের থেকে ক্যাপ নিয়ে সেখান থেকে চেয়ার সরিয়ে আনে। জেরিন চোখ বড় বড় করে তাকায় আবিরের দিকে। নিশাদ কিছু বলতে যাবে,
তার আগেই জেরিন কলম ছুঁড়ে দিয়ে সেখান থেকে উঠে আসে। আবির পানি খেতে থাকে। ঘুরে একবার পিছনে তাকাতেই দেখে তিশা তাকিয়ে আছে, অথচ তিশার পাশে থাকা রিধিও আবিরের দিকেই তাকিয়েছিল। কিন্তু আবির ঘাড় ঘোরাতেই রিধি চোখ সরিয়ে নেয়। আবিরকে বুঝতে দিতে চায় না সে তাকাচ্ছিল আবিরের দিকে। আবির রিধিকে দেখার জন্যই পিছনে ঘুরেছিল, কিন্তু রিধি ওর দিকে তাকায়নি। মনে মনে একটু অসুখী হয় আবির। বিড়বিড় করে বলে, মেয়েরা এত ভাবনায় কেন? কি হয় একটু তাকালে? ধুর, সে না তাকালে আমার কি? আমি কেন ওর কথা ভাবছি? কত মেয়েই তো পড়ে আছে, কিন্তু ঘুরে ফিরে বারবার কেন আমি হৃদির কথা ভাবছি? কি আছে মেয়েটার মাঝে? মামা, এবার তোমার ক্যাপ্টেন্সি দেখিয়ে দাও। আশরাফ সাহেবের কথা শুনে সে ভাবনা থেকে ফেরে। সবাই রেডি হয়ে মাঠে নেমে যাচ্ছে। আবির তাড়াতাড়ি মাঠে প্রবেশ করলো। আম্পায়ার সহ ব্যাটসম্যান মাঠে প্রবেশ করে। সুজন ওপেনিং ব্যাটসম্যান, নিশাত ওপেনিং বোলার। আবির সবাইকে সেট করে দেয় সুজন আম্পায়ারের কাছে। আর ওপাশে হিটে আছে বাদল নামের একটা ছেলে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের মতো আবির নিশাতকে বলছে, নতুন ব্যাটসম্যান ইয়র্কার হবে, একদম গুড লেন্সের ইয়র্কার হবে। ব্যাটসম্যানকে প্রথম ওভার থেকেই ভয় রাখতে হবে। ওকে। নিশাত আবিরের কথা মতো সর্বোচ্চ গতিতে লেগ স্ট্যাম্পে সোজা একটি ইয়র্ক মারে। ব্যাটসম্যান সেটা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়, কিন্তু তার আগেই বল যেয়ে লাগে লেগ স্ট্যাম্পের গোড়ায়। প্রথম বলেই উইকেট। নিশাত দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। সবাই জানে এমনটা আবিরের সিদ্ধান্তেই হয়েছে। নতুন ব্যাটসম্যান আসে। নিশাত ইশারায় আবিরকে ডাকে। আবির কাছে যেয়ে বল হাতে নিয়ে রুমাল দিয়ে মুছতে মুছতে বলে, একটা স্লিপ দিচ্ছি, বলটা পুরো অফ সাইড দিয়ে সুইং করাবি, আর সেটা যেন আরও বেশি গতি হয়। ব্যাটসম্যান কিন্তু 94 রানের টার্গেটে ব্যাট করছে মাত্র 36 বলে, আর এবার সে আসবে, সেই শট খেলবে। এর জন্য আউটসুইং করা কাজে আসবে। নিশাত আবিরের কথা মতো দৌড়ে এসে সেম বল করে। আর ব্যাটম্যান ব্যাট চালায়, কিন্তু ব্যাটের উপরের কোণাতে লেগে বল সেকেন্ড স্লিমের কাছে কট করে। স্লিপ এক মুহূর্তেও দেরি করে না, লাফ দিয়ে কট ধরে নেয়। সাথে সাথেই আরও একটি উইকেট পড়ে যায় ব্যাটসম্যানদের। নিশাত দৌড়ে এসে আবিরের গালে চুমু দেয়। আবির সাথে সাথেই নিশাতকে সরিয়ে দিল। গাল মুছতে মুছতে বলে, হারামি, গে হয়ে যাচ্ছিস। ছি, ইয়াক। দাঁত ব্রাশ করিসনি মনে হচ্ছে। হারামি, সকালে দাঁত ব্রাশ না করেই চলে এসেছিস মাঠে। আরে মামা, এটাই তো গ্রামের খেলার মজা। আউট হলে আম্পায়ারের দোষ, রান না হলে বল ভালো না, 6 হলে ব্যাট ভালো। এমন কত যে নিয়ম দেখতে পারবি। বৃষ্টিতে ফুটবল খেলে ভিজে বাসায় যে বকুনি খাওয়া হলো গ্রামের খেলার পুরস্কার, বুঝেছিস? হ, বুঝছি। যা, বল কর। নিশাত বাকি বল করে। একটা 6-এর সাথে 2টো উইকেট নিয়ে ওর ওভার শেষ হয়। আবির আরও একজনকে বলে দেয়। ওপাশে সুজন ব্যাট করে। নতুন বোলারের ওভারে 3টে 6 আর একটি সিঙ্গেল নেয় সুজন। 2 ওভারের শেষ আবারও নিশাত আসে বলে। সুজন ব্যাটে দাঁড়ায়। 2টো 6 আর সিঙ্গেল রান দিয়ে নিশাত ওভার শেষ করে। এতক্ষণে আবির বুঝে যায় সুজন একজন ভালো ব্যাটম্যান। এবার আবির বলে আসে। ওপাশে সুজন ব্যাট করে। সুজন ভালো করেই জানে আবির একজন বুদ্ধিমান প্লেয়ার, আর আবির জানে সুজন একজন ভালো ব্যাটম্যান। তারপর আবির বল করতে আসে। প্রথম ডেলিভারিটাই গুড লেন্সে থাকায় সুজনকে ডিফেন্স করতে হয়। এভাবেই একটা 6 দিয়ে আবির ওর ওভার শেষ করে। তারপর আস্তে আস্তে ইনিংস শেষ হয়। আবিরেরা 40 রানে জিতে যায়। 11 জন প্লেয়ার নিয়ে 6 সাইড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এরপর অভ্রদের ম্যাচ শুরু হয়। অভ্ররা 60 রানের টার্গেটে ব্যাট করতে নামে। তানজিম আর অভ্র মিলেই পুরো রান চিজ করে জিতে নেয়। এখন সেমিফাইনালে আবিরদের সাথে অভ্ররা উঠেছে। একে একে 4 দল হেরে যায়। বাকি 4 দল নিয়ে সেমিফাইনালের আয়োজন করা হয়েছে। আবির বসে আছে। নীরব মামা আর আশরাফ সাহেব আসে আবিরের কাছে। টিম টস করে আসলাম। সেমিফাইনালে এবার অব্ররা পড়েছে একটা মেম্বারের টিম। ফাইনালে যদি উঠতে পারে শিওর অব্রদের কাছে হেরে যাব। এবার ট্রফি আমাদের কাছে আসবেই। জানি না আবির, ফাইনালের ট্রফি যেন আমাদের ঘরেই আসে। যেভাবেই হোক ম্যাচ জিতাতেই হবে। ইনশাআল্লাহ। সেমিফাইনালের ম্যাচ শুরু হয়। প্রথম সারির ব্যাটসম্যান এবার খুব ভালো লেগেছে।
খুব ভালোই খেলেছে। আবিরের নেতৃত্বে ব্যাটসম্যানরা আবিরকে নামার সুযোগ দেয়নি। ৭৬ রানের টার্গেট নেয়। দ্বিতীয় ইনিংসের আবিরেরা বল করে প্রতিপক্ষকে ৫৭ রানেই ধরাশায়ী করে ফেলে। আবিরেরা এখন ফাইনালে এসে পৌঁছেছে। অভ্ররা মাঠে নামে। আগে ব্যাট করে প্রতিপক্ষের রানের টার্গেট নেয় ৮৪, যা দ্বিতীয় ইনিংসের টিম ৪০ রানেই সব উইকেট হারিয়ে পরাজয় বরণ করে। সময় তার গতিতেই চলছে। সকাল গড়িয়ে দুপুরের শেষ অংশে চলে এসেছে। দুপুরের হালকা খাবারের পরেই শুরু হয় এই টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। নীরব মামার চোখে মুখে চিন্তার ছাপ। এবার অনেকটাই ফেভারিট টিমের তকমাটা পেয়ে গেছে। বহু ফ্যান সাপোর্টার পাচ্ছে ওনার টিম, কিন্তু প্রতিপক্ষ কোনো ছোটোখাটো টিম না। অভ্রের নামের একজন বৃদ্ধাংশী ব্যাটসম্যানের আছে সেই টিমে। আবির আর অভ্র টসে যায়। আম্পায়ার টস করলে উঁচু করে, অভ্র চেয়ে নেয়। অভ্ররা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল, কারণ প্রথম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে রোদ না থাকায় ব্যাপারটা ফ্রেশও করতে পারে। সেজন্য অভ্র ব্যাট নিল। আবির বলল, অভ্র ভাই, আস্তে আস্তে ৬ মারিস। তোর যা ব্যাট চালানোর গতি, বলাররা তো ভয়ে বল ছুড়বে না। ধুর, ফন্ডিমার্কা কথা বলিস না তো। তুই তো এক ওভারও বল করিস না। তোর বল দেখার বাকি আছে। আবির মনে মনে হাসে আর বলে, তোর জন্য তুলে রেখেছি বল। আবির অভ্রের সাথে হাত মিলিয়ে চলে আসে উপরে। নীরব আর আশরাফ সাহেব মাঝখানে, প্লেয়াররা গোল হয়ে দাঁড়িয়ে ওখানে কথা শুনছে। অবরোরা কিন্তু ভালো টিম হলেও কোনো বড় রকমের ভুল করা যাবে না। ধীরে সুস্থে আমাদের বল করতে হবে। ভুল করেই অব্র আর তানজিম কিন্তু সেই ওভারের ফায়দা তুলতে একটু দেরি করবে না। সবাই শিরাটা দিয়ে খেলবে, ভয় পাওয়ার কিছু নেই। আমরাই জিতবো। আবিরকে ব্যাটে সাপোর্ট করলেই হবে। ব্যাটসম্যানরা এখন খেপে থাকবে। আমাদের দরকার ডট বল খেলানো। উইকেট নেওয়ার টার্গেটে বল করলেই বল মার খাবে। মনে মনে ইচ্ছে করো সবাই, যেন আমি যে বলটা করব সেটা যেন ডট যায়। ৬ বা ৪ নয়, বরং ৩ বা সিঙ্গেল হলেই যথেষ্ট। তাই ডট ডেলিভারি দেওয়ার চেষ্টায় বল করবে বলাররা। উইকেট এমনিতেই আসবে। আবিরের কথা মতো সবাই মাঠে নামে। অভ্র নেমেছে হিটে। নতুন একটা বোলার রেডি করে আবির। আবির তাকে যে ডট বলের জন্য বলে। অভ্র রেডি। চারপাশে দর্শকে ভর্তি। সবাই জোরে জোরে চিল্লাচ্ছে। সবাই অনেক আনন্দিত। মাইকে মাঝে মাঝে গান বাজছে। কমেন্ট্রিতে ৩ জন লোক বারবার বলছে, ফাইনাল ম্যাচ আবির বনাম শুভ্র, ফাইনাল ম্যাচ আবির বনাম অভ্র। আসলেই তাই। টান টান উত্তেজনায় ম্যাচ শুরু হচ্ছে। অর্ধেক লোক আবিরের সাপোর্টে আর অর্ধেক অভ্রদের সাপোর্টে। এক পাশে অভ্র চিৎকার দিচ্ছে আর এক পাশে লোকেরা আবির চিৎকার দিচ্ছে। এদিকে বোলার দৌড়ে আসছে বল করতে। প্রথম বলেই হালকা বাউন্স হয়ে কিপারের হাতে চলে যায়। প্লেয়াররা সবাই হাততালি দিয়ে বোলারের উৎসাহ দিতে থাকে। অভ্র যেন হুট করেই এমন বল পাবে ভাবেনি। সে রেডি হয় নেক্সট বলের জন্য। বোলার দৌড়ে এসে আবারও গুড লেন্স রেখে বল বাউন্স দেয়। গলা সোজা যাওয়াতে এটা কোনো বাউন্সার কল হয় না। আবারও কিপারের হাতে বল। অভ্র হতাশাজনক দৃষ্টিতে তাকালো বোলারের দিকে। পরের বল করতেই অভ্র ব্যাট চালায়। বল বাউন্ডারির বাইরে চলে যায়। এরপর বাকি 3টে বলেই গিন্টে 6 মারে অভ্র। 1 ওভারে 24 রান দেয় বোলার। আবির বারবার একটা দেখিয়ে দেওয়া লেন্সে বল করতে বলেছে, আর বোলার ঠিক 4টে বলই লুজ দিয়ে ফেলেছে। এই জন্য অভ্র ইজিভাবে 6 হাঁকিয়েছে 4টে। নিশাত আসে বলে। এপাশের ব্যাটম্যান ওপাশে যায়। নিশাতের প্রথম বলেই হিট করে ব্যাটম্যান। আবিরের আয়ত্তের বাইরে গিয়ে বল চলে যাচ্ছিল। আবির রোমান রেন্সের স্পিয়ারের মতো লাফ দিয়ে হাওয়াতে থাকা কালিন বল হাতে ধরে নিয়ে মাটিতে পড়ে। এক মর্মান্তিক ক্যাচ ধরে আবির। সবাই উল্লাস করলেও আবির কোনো আনন্দ করলো না। সে অভ্রের দিকে তাকাচ্ছে। আবিরের মাথায় অভ্রের পরপর 4টে 6 মারার দৃশ্য ঘুরছে। অভ্রের উইকেট না নেওয়া অবধি আনন্দ করতে পারছে না আবির। নিশাত বল করছে। ওপাশে অভ্র। ক্রিজ ছেড়ে অভ্র ক্যাচ ধরার আগেই চলে গেছিল অর্ধেকের বেশি। এই জন্য সে হিটে এখন। নিশাত বল করে অভ্র আবারও 6 মারে। এভাবে আরও 2টা 6 মারে নিশাতের ওভারে। 7টা 6 হয়ে গেছে অভ্রের। অন্য একজন বলার আসে। একটা সিঙ্গেল রান দিয়ে অভ্রকে হিটে দেয়। অভ্র এই ওভারে আবারও 3টে 6 মারে। অভ্র মোট 10টা 6 মেরেছে। 3টে ওভারে
60+ রান। আবির বলে আসে। ওপাশে নতুন একজন ব্যাটসম্যান আবির একটা সিঙ্গেল নিতে পারে সেই রকম বল করলো, কারণ আবির ওপাশে অভ্রকে চাইছে। অভ্র ব্যাটে, আবির বল করার জন্য দৌড়ে আসে। সর্বোচ্চ গতিতে গুট লেছে একটি বল করে আবির। অভ্র কিছু বোঝার ওঠার আগেই বল যেয়ে লাগে স্ট্যাম্পে। অভ্র বোকার মতো একবার পিচের দিকে তাকায় আর একবার স্ট্যাম্পের দিকে তাকায়। এই প্রথমবার সে আউট হলো। লাস্ট ম্যাচ বছরে সে পুরো ইনিংস শেষ করে উঠেছে, কোনো বোলার আউট করতে পারেনি। অভ্রদের দলীয় রান তানজিমের সহযোগিতায় 92-তে এসে দাঁড়িয়েছে। প্রথম ইউনিকর্সের মতো হিউজ টার্গেটে ব্যাট করতে নামবে আবিরের দল। আবির অভ্রের উইকেট নেওয়ার পরই উল্লাস করেনি। দ্বিতীয় ইনিংস শুরু হয়, ব্যাটসম্যানরা নামে মাঠে। অভ্র উইকেট কিপার, দলকে MS ধোনির মতো নেতৃত্ব দিয়ে থাকে। তানজিম বল করতে আসে। প্রথম বলেই 6 হয়। এইভাবে প্রথম ওভার শেষ হয়। এক ওভারে মাত্র 12 রান করেছে, প্রতি ওভারে 16 রানের টার্গেট। দ্বিতীয় ওভারের প্রথম উইকেট পড়ে যায়। আবির বসা থেকে উঠল, সে এখন ব্যাট করতে যাবে। ব্যাট হাতে নিয়ে এসে একবার রিধির দিকে তাকালো। রিধিকে সে প্রথমবার ওর দিকে তাকিয়ে থাকতে দেখে। আবির মুচকি আসলো, ব্যাট হাতে নিয়ে মাঠে প্রবেশ করে। অভ্র বোলারকে অনেক টিপস দিতে থাকে। আবির ক্রিজে এসে অভ্রের দিকে তাকায়। গ্যালারি থেকে আবির নাম শুনতে থাকে আবির নিজেই। আবির রেডি হয়। প্রথম বল কানের নিচ দিয়ে চলে যায়। আবিরের কাছে ডট বল পেয়ে বোলার যেন একটু বেশি কনফিডেন্স পায়, তাই স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতে আবির সোজা ব্যাট চালিয়ে দেয়, আর সেটা সোজাসুজি যেয়ে গ্যালারির মধ্যে পড়ে। পেছন থেকে অভ্র বোলারকে ঝাড়ি দিয়ে ওঠে। বোলারকে বলে এমন বল যেন আর না হয়। আবির রেডি। নেক্সট বলেও 6 হাঁকায়। এরপর 4টা বলে মোট 4টা 6 মেরে এই ওভারে মোট রান 36। 2 ওভারে শেষ। অভ্র সব বোলারকে ডাকে, আবিরকে দেখিয়ে বলে, ও কিন্তু ডেঞ্জার ব্যাটসম্যান, কোনো রকম লুজ বল দিলে সেটা ও ছাড় দেবে না। পুরো গতিতে লাইন ধরে রেখে বল করে সবাই। ওই উইকেটটাই আমার চাই। ও আউট হলে এই ম্যাচ জেতার শক্তি কোনো ব্যাটসম্যানেরই নেই। সে কিন্তু ওয়ান ম্যান আর্মির মতো একাই দলকে এগিয়ে নিয়ে যাবে। 4টে 6 মেরেছে, আর যেন ওর ব্যাট থেকে 6 না আসে। নীরব মামার মাথায় হাত উঠে গেছে। বারবার চিন্তা করছে এত বড় টার্গেট কি আবির পারবে অতিক্রম করতে। সবাই ধরেই নিয়েছে অভ্ররা চ্যাম্পিয়ন হয়ে গেছে। ব্যাটসম্যান সিঙ্গেল দিয়ে আবিরকে দেয়। বল করছে তানজিম। আবির তানজিমের বলে আবারও 4টে 6 মারে। আবিরের এমন 6টা, আবির এখন 8টা 6 হয়ে গেছে। আবিরের 6 মারছে আর অভ্রের দিকে তাকাচ্ছে। অভ্র লেগে প্লেয়ারদের সাথে চিৎকার শুরু করেছে। 3 ওভার শেষে রান 73 রয়েছে। তিনি ওভারে আর 20 রান লাগবে। ব্যাটসম্যান আবারও সিঙ্গেল দিয়ে আবিরকে এপাশে পাঠায়। আবিরের অন স্ট্রাইক। আবারও 4টে 6 মেরে পুরো বাজিমাত করে দেয় আবির। 2 ওভারে থাকতেই সে ম্যাচ জিতে গেল। নীরব মামা আর আশরাফ সাহেব দৌড়ে মাঠে চলে আসে। আবিরকে এসে কাঁধে তুলে নেয়। দূরে বসে সব রাহুল সাহেব ভিডিও করে আবিরের মাকে দেখাচ্ছিল। নীলিমা বেগমকে বলে, সকাল থেকে ভিডিও কলে ছিলে, তোমার ছেলে ক্রিকেট খেললো, সে এখন ম্যাচ জিতেছে। তোমার ভাইদের কি উল্লাস দেখেছ? অথচ তুমি আবিরকে ক্রিকেট খেলতে দাওনি। রাখছি আমি। নীলি, যা হয়েছে ভুলে যাও, চলে আসো গ্রামে। অতীত নিয়ে কেন পড়ে আছো? জীবন তো থেমে থাকে না কারোর জন্য। কষ্ট হলেও মানুষ মানিয়ে নিয়ে চলে। আমি তো আবিরকে জন্ম দিতে চাইনি, তোমার কথাতেই আবির হয়েছিল। তাহলে কেন এখনও এমন করে থাকবে? আমি তো তোমাকে ভালোবাসি, আবির আর ওর মামারাও তোমাকে ভালোবাসে। এখনও কিসের অভিমান তোমার? আমি তো তোমাকে কষ্ট দিয়ে রাখিনি। চলে আসো। ফোন রাখছি, দুপুরে খাইনি, খেতে হবে। আবিরকে সোজা বাড়িতে নিয়ে আগে খেতে দিবা। ও কিন্তু দুপুরে হালকা খাবার খেয়েছে। উনি ফোন কেটে দেয়। রাহুল সাহেব গ্যালারি থেকে বেরিয়ে এগিয়ে আসে। মাইকে পুরস্কার দেওয়ার জন্য বিজয়ী টিম ম্যানেজমেন্টকে ডাকা হয়। ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ম্যাচ অব পুরস্কার আবিরের পকেটেই আসে। তবে মজার ব্যাপার হলো অভ্র, তানজিম আর নিশাত এসে আবিরকে পুরস্কারগুলো তুলে দেয়। পুরস্কারগুলো নিয়ে আবির ভিড় থেকে বাইরে বের হলো। দেখে চৈতি হাঁপাতে হাঁপাতে এসে আসছে ভিড়ের দিকে। আবির এগিয়ে যায়, কারণ চৈতির চোখে মুখে ভয়ের ছাপ। আবিরকে সামনে দেখে চৈতি থেমে থেপে হাঁপানি দিয়ে বলতে লাগলো,
ও তুলে নিয়ে গেছে। কারা? কি তুলে নিয়ে গেছে? রিধি আপুকে ওরা তুলে নিয়ে গেছে। রিধি? আবির কথা বলেই রিধির বাসার জায়গাতে তাকালো, দেখে রিধি নেই। সারা জায়গাতে একবারে চোখ বোলালো আবির, কিন্তু কোথাও স্কার্ফ পরা হিজাব পরে মেয়ে দেখতে পেল না। আবির দৌড়ে রিধির বাসায় জায়গাতে এসে দাঁড়ালো। রিধির কাছে থাকা প্লেকার্ডটা পড়ে আছে সেখানে। কিছুটা দূরে তিশা দাঁড়িয়ে আছে। আবির ভিড় ঠেলে সেখানে যায়, তিশাকে ডাকলো। তিশা অবাক হয়, আবির তাকে ডাকছে। এই যে শুনুন, আপনার পাশে রিধি। রিধি? ও, এখন রিধির ওপর নজর পড়েছে। বেয়াদব ছেলে, আপনার গালে একটা নয় আরও দুটো জ্বর বসানো উচিত ছিল। কয়টা দরকার আপনার? রিয়া ঠিকই বলতো, আপনি ভালো হবেন না। ভেবেছিলাম আপনাকে ঠিক করে নেব, কিন্তু কুকুরের লেজ কখনোই সোজা হয় না, এটা ভুলে যাওয়া উচিত হয়নি। আপনি ঠিক ওই কুকুরের লেজের মতোই। ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। আপনি এতটা জঘন্য একজন মানুষ। আমি? চুপ। আর কি বলতে চাচ্ছেন? আপনার মিথ্যে কথা এই তৃষা ভুলবে না। জানতো এখান থেকে রিদির খোঁজ নিতে আসছে, বেয়াদব। আবিরের হাতে আর একটা নিজের কন্ট্রোলে ছিল, না হলে তিশাকে কষে চড় বসিয়ে দিত পাবলিক প্লেসে। নিজেকে সামলে আবির দৌড়ে আসে রিধির বসার জায়গাতে। সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবির সাজ্জাদ যেখানে বসেছিল সেখানে তাকায়। আবির দৌড়ে সেখানে যেতে যাবে, দেখে রিধির বসার জায়গায় নিচে শাড়িতে একটু লাল রং লেগে আছে। আবির নিচু হয়ে আঙুলে তুলে জিভে লাগায়। রক্তের স্বাদ আবির খুব ভালো করেই চিনে। তার মানে রিধিকে সাজ্জাদরা তুলে নিয়ে গেছে। হয়তো রিধির পা বা হাত কেটে রক্ত বের হয়েছে, কিন্তু রিধিকে কোথায় নিয়ে গেছে ওরা? আবির আবারও চারপাশে তাকায়, কিন্তু রিধি বা সাজ্জাদকে দেখা যাচ্ছে না কোথাও। আবির ঘামতে থাকে। সন্ধ্যা পড়ে গেছে, এক এক করে সবাই চলে যাচ্ছে। আবির মাঠ থেকে দৌড়ে বের হয়ে মেন রাস্তায়। অভ্র ছিল। অভ্র, আশেপাশে কোথাও কোনো বড় জঙ্গল আছে? আছে। কেন? কোথায় জলদি বল, আর চৈতিকে খুঁজে বের করে জিজ্ঞাসা করে নিস সবটা। তবে বাড়িতে কাউকে চিন্তা করতে মানা করবি, কেউ যেন চিন্তা না করে। আমি ঠিকই খুঁজে বের করব। মানে কি? আর জঙ্গলটা এখান থেকে 2 কিলোমিটার দূরে, মেন রাস্তা থেকে বাম পাশের দিকে। আবির আর দাঁড়ায় না, দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। এক দৌড়ে ওপরে যেতে থাকে। আশরাফ সাহেব একবার জানতে চাইলো আবির এমন উত্তেজনা কেন চলাচল দেখে, কিন্তু আবির কিছুই বলল না। সে দৌড়ে ঘরে যেয়ে ফোন, পিস্তল আর বাইকের চাবি নিয়ে নিচে আসে। কাউকে কিছু না বলে দৌড়ে বাইকের কাছে আসেও। আবির তাড়াতাড়ি বাইক স্টার্ট দেয়। বাইকটা বাড়ি থেকে বের করে অনেক জোরে পিক আপ তুলে চালাতে থাকে। মনে মনে আবির বলে, এটা গ্রাম, এখানে যা কিছু হবে, মানে খারাপ কিছু, সেটা জঙ্গলেই হবে। 70% শিওর রিধিকে ওরা জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। ওদের সবকটারে যদি আজকে আমি মেরে না ফেলছি। আবির জঙ্গলের কাছে চলে আসে। বাইক রাস্তার পাশে কিছুটা জঙ্গলের বড় বড় গাছের মধ্যে এনে রাখলো। পকেট থেকে ফোন বের করে পুলিশের নাম্বারে ফোন দেয়। জায়গা মতো আসতে বলে। সে ভিতরে এগিয়ে যায়। তারপর আবির এগিয়ে যেতে থাকে। ওর ফোনে ভাইব্রেট হতে থাকলো। আবির বাম হাত থেকে ফোন বের করে দেখে অভ্রের কল। আবির রিসিভ করে। কোথায় তুই? রীতিকে পেয়েছিস? এদিকে ওর আব্বু তো থানায় পুলিশ করতে যাচ্ছে। অনেক কষ্টে সামলেছি, বলেছি তুই খুঁজে আনতে গিয়েছিস। আমার আব্বুকে ফোনটা দে। আচ্ছা দাঁড়া। আবির, রিধি কোথায়? জানি না, তবে রিধির বাবাকে একটু সামনে রাখো। রিধিকে খুঁজে বের করে আনবই। আবির যা বলে তাই করে, এটা তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে সামলাচ্ছি। আবির, আমরা আসছি, তুই বড় জঙ্গলে আসছিস? আবির ফোন কেটে দেয়। সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ঘন জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবির জঙ্গলে থেকে চলে আসতে যাবে, তখনই শব্দ, গোঙানি শব্দ শুনতে পেল। আবির রিধি বলে ডাক দেয় জোরে। গোঙানির শব্দ বেড়ে যেতে থাকে। আবির আরও কয়েকবার রিধি বলে ডাকে। গোঙানির শব্দে কিছু এগিয়ে যায় আবির। কিছু দূর যাবার পর দেখে রিধিকে একটা গাছের নিচে দড়ি দিয়ে হাত পা বেঁধে মুখে টেপ লাগানো আছে। আবির তাড়াতাড়ি রিধির কাছে এগিয়ে যাবে, তখনই পেছন থেকে কে যেন ওর কাঁধ বরাবর জোরে বাড়ি দেয়। আবির ছিটকে রিধির পাশে যে গাছের সাথে হালকাভাবে বাড়ি খায়। কাঁধে হাত দিয়ে পিছনে ঘুরে তাকায় আবির। 4 জন ছেলে দাঁড়িয়ে আছে। সবার সামনে মিঠুন, পাশে সাজ্জাদ, মিরাজ আর মামুন দাঁড়িয়ে। তোরা এতজন?
পিছন থেকে কেন মারলি? আর মারলি তো মাথায় মার, পিঠ সোজা, কাঁধে কেন মারলি? এত জোরে মারলি রে, মনে হয় হাড়টা ভেঙে গেছে। সালাম, গন্ধ শুকিয়ে চলে এসেছিস, ভালো করছিস। রাগটা তো তোর ওপর, তোকে দরকার ছিল। ভেবেছিলাম রিদি আমার না হলে কাউকে হতে দেব না, কিন্তু ভালোবাসি যে, তাই এতক্ষণ রিদিকে কিছু করিনি। মনে হয়েছিল তুই আসবি, তোকে আধমারা করে শুয়ে রেখে তোর সামনেই রিদির গা থেকে একটা একটা করে কাপড় খুলবো, তারপর। সাজ্জাদের কথা শুনে আবির জোরে জোরে হাসতে লাগলো। আবির রিদির মুখ থেকে টেপ খুলে দিল, হাত আর পায়ের বাঁধনগুলো খুলে টেনে তুলল। রিদি আবিরকে দেখেই জড়িয়ে ধরল। আবির আরও জোরে হাসতে থাকে। সাজ্জাদ এটা দেখে এগিয়ে আসতে যাবে, আবির কবর থেকে পিস্তল বের করে হাতে রাখে। রিদিকে সামনে এগিয়ে নিয়ে বলে, নে আমি বসলাম, কিছুই বলবো না। এখন দেখি কার সাহস আছে রিদিকে টাচ করে দেখা। আবির হাতের পিস্তল দেখে মামুন দৌড়ে চলে যায়। মিঠুন কখনো পিস্তল দেখেনি, তাই একটু সাহস নিয়ে বলে, খেলনা জিনিস নিয়ে ভাব দেখিয়ে লাভ নেই। আমি ওর হাত ধরে সাজ্জাদের কাছে নিয়ে আসছি। মিঠুন এগিয়ে আসতে থাকে। রিধি একবার আবিরের দিকে তাকায় আর একবার মিঠুনের দিকে তাকায়। রিধি খুব কাছে এসে হাত বাড়িয়ে যখন রিধির হাত ধরবে, আবির সেই সময় পিস্তল তুলে শাট করে একটা গুলি চালালো। মিঠুনের পায়ে যেয়ে গুলিটা লাগে। মিঠুন পিছনের দিকে ধপ করে মাটিতে পড়ে যায়। আবিরের এমন গুলি করা দেখে মিরাজ দৌড়ে চলে যায় সেইখান থেকে। রিধি ভয়ে কানে হাত দিয়ে দৌড়ে আবিরের পাশে এসে চুপ করে বসে। সাজ্জাদ পালাতে যাবে, কিন্তু তখনই পুলিশ চলে আসে সেখানে। মিরাজ আর মামুনকে ধরে আনে। আবিরকে দেখে স্যালুট দিয়ে উঠল পুলিশগুলো। আবির বলল, চারজনকে কি কেস দিতে হবে সেটা আমি একটু পর থানায় এসে বলছি। এর মধ্যে যে ছাড়াতে যাবে তাকেই থানায় পুরে দেবেন, নিয়ে যান। ওকে স্যার, আর কোনো হেল্প লাগলে বলবেন প্লিজ। না, আপাতত ওদেরকে থানায় নিয়ে যান। ওদেরকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে ওরা আবিরকে কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের ছেড়ে দেন, আমরা আর কিছুই করব না। কিন্তু আবির যে রেগে আছে। এতে করে পুলিশ না আসতে হয়তো চারজনেরই লাশ পড়ে থাকতো। আবির কোমরে পিস্তল গুজে নিল। রিদির হাত ধরে হেঁটে যাবে, তখনই রিদি আউচ বলে চিৎকার করে ওঠে। কি হয়েছে? পা কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, হাঁটতে পারবো না। কিভাবে কাটলো? ওরা সবার সামনে টেনে আনার সময় পা পিছলে যায়, তাই ওখানে কেটে গিয়েছিল। সেই তখন থেকে রক্ত পড়ছে, অনেক ব্যথা। যখন ওরা নিয়ে আসছিল কাউকে ডাকেননি কেন? ভয় পেয়েছিলাম, আর ওইখানে এমন ভিড় ছিল, আমার চিৎকার শুনতে পাবে না কেউ। মাইকের জোরে শব্দ হচ্ছিল। ওরা গাড়িতে তোলার সময় চৈতি দেখে ফেলেছিল। চৈতি আমাকে দূরে এসে কথাটা বলে। আমার তখন অনেক রাগ হচ্ছিল। কেন? চিন্তা হচ্ছিল খুব। কিন্তু কেন? ভয় পেয়েছিলাম যদি হারিয়ে ফেলি। কারণ? জানি না। চোখ বন্ধ করুন। কেন? এত কেন কেন করছেন কেন? বললাম না চোখ বন্ধ করুন। আমি না বলা অবধি চোখ খুলবেন না। ঝাড়ি দিচ্ছেন কেন? করছি বন্ধ। আবির আর কিছু বলল না। রিদি চোখ বন্ধ করলো। আবির রিদির কাছে যেয়ে দাঁড়ালো। রিদি কিছু বোঝার আগেই আবির ওকে কোলে তুলে নিল। রিদি চোখ বন্ধ করে আবিরের গলা জড়িয়ে ধরলো। আবির চোখ বন্ধ থাকা অবস্থায় রিদির দিকে তাকায়। অন্ধকারচ্ছন্ন চাঁদের আলোয় রিদিকে দেখতে মোহনীয় লাগছে। আবির একবার রিদির দিকে তাকায় আর একবার সামনে তাকায়। ওদিকে রিদি মিটমিট করে তাকিয়ে আছে আবিরের দিকে। রিদি কিছুই বুঝতে পারছে না যে এবার চোখ বন্ধ করে নিল। আবির হেঁটে যাচ্ছে। এ যেন এক রোম্যান্টিক সিচুয়েশন। মনের ব্যাকগ্রাউন্ডে বাজছে যেন, সরি, আপনাদের কথক গান গাইতে জানে না, তাই আর ব্যাকগ্রাউন্ডের গানটা গাইতে পারলাম না। আবির হাঁটতে হাঁটতে কখন যে বাইকের কাছে চলে এসেছে বুঝতেই পারিনি। কিছু সময় পর রিধিও বুঝতে পারে আবির তাকে নামিয়ে দিয়েছে কোল থেকে। আবির বলে, চোখ খুলুন। চলুন এবার বাসায় যাই। আচ্ছা। আবির রাস্তায় তাকিয়ে দেখে অভ্ররা চলে এসেছে। ওরা বাইক থেকে নেমে দৌড়ে আবিরদের কাছে আসলো। অভ্র রিধিকে দেখে বলল, তুমি ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে? সব ঠিক আছে, আমিও ঠিক আছি। ওরা কোথায়? পুলিশ ধরে নিয়ে গেছে। তাড়াতাড়ি বাসায় চলো, তোমার আব্বু পাগল হয়ে যাচ্ছে তোমাকে না দেখে। চলো। আবির রিধিকে নিয়ে বাইকে উঠল। রিধি আবিরের ডান কাঁধে রিধির ডান হাত রাখে। আবির গাড় ঘুরিয়ে রিধির দিকে
তাকায়। রিধি আরো শক্ত করে ধরলো আবিরের কাঁধ। আবির বাইকের সেলফ স্টার্ট দিয়ে চালাতে থাকে। বাইক চলার সাথে সাথেই রিধি বলল, আমাকে কিভাবে বাইকের কাছে এনেছিলেন? ম্যাজিক করে। ও, আসলে চোখ বন্ধ ছিল তো, তাই দেখতে পাইনি কিছু। আপনি তো চোখ খুলতে বারণ করেছিলেন। ভালো করেছিলেন। দুজনেই চুপ হয়ে যায়। আবির অনেক কিছুই বলতে চেয়েছিল, কিন্তু সব যেন আটকে আসছে। আজ প্রথম সে সত্যি কথা বলতে যাচ্ছে কোনো মেয়ের কাছে, কিন্তু সেটাই মুখ দিয়ে বের হচ্ছে না। আবির নিজের সাথেই মনে মনে কথা বলছে। বাড়ির কাছে চলে আসলো ওরা। রিধি আবিরের কানের কাছে মুখ নিয়ে যেয়ে বলল, আমাকে কোলে তুলে নেওয়ার ম্যাজিকটা শিখাবেন? আবির ব্রেক করে। রিধি তাকিয়ে দেখে বাড়ির সামনে চলে এসেছে। রিধির জন্য ওর আব্বু সহ বাড়ির সবাই মেন গেটের সামনে দাঁড়িয়েছিল। রিধি দেখে দৌড়ে ওর আব্বুর কাছে আসলো। রিধি বাইক থেকে নেমে দাঁড়াতেই ওর আব্বু এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীরব মামাও এগিয়ে আসে। রিধি ওনাদের দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আশরাফ সাহেব কাঁদতে কাঁদতে বলে, মা তুই ঠিক আছিস? ওরা তোকে মারেনি তো? না আব্বু, ওরা আমাকে কিছুই করতে পারেনি। আবির ঠিক সময়ে গিয়েছিল। আমার থেকে ও বেশি আহত হয়েছে। ওরা আবিরের কাঁধে লাঠি দিয়ে বাড়ি দিয়েছিল। আবির অবাক হয়, কারণ ও নিজেই এতক্ষণ ব্যথার কথা ভুলে গিয়েছিল। রিধি ওর সাথে থাকায় ব্যথা অনুভব হয়নি একবার ওর মনে। আবির রিধির দিকে তাকায়, মনে মনে বলে, পেয়ে গিয়েছি আমি তাকে। এতদিন যাকে খুঁজেছি, যার সংস্পর্শে এসে আমার ব্যথা অনুভব হয়নি, তাকে তো আমার চাই। আশরাফ সাহেব রিধিকে ধরে বাড়ির মধ্যে নিয়ে যেতে থাকে, কিন্তু রিধি ব্যথায় কুকিয়ে উঠল। নীরব সাহেব বলল, কি হচ্ছে তোর? পা কেটে গিয়েছে একটু বড় আব্বু। কি? ভাই, তুই ওকে কোলে করে বাসায় নিয়ে যা। আর রিধি, তোকে কে কোলে নিয়ে গিয়েছিল? নাম বল, ওদেরকে চিনিস তুই? হ্যাঁ চিনি, তবে তোমাদের কিছুই করতে হবে না। আবির পুলিশের কাছে দিয়ে দিয়েছে ওদের। আচ্ছা, ভেতরে যা, আমি ডাক্তার নিয়ে আসছি। সামান্য কেটে গেছে। চুপ থাক তুই। নীরব সাহেব চলে যায়। আবির অবাক হয়। রিধির প্রতি ওর মামার এত আগ্রহ দেখে কিছুই বলতে পারে না, কিন্তু কেন এত আগ্রহ রিধির প্রতি এই বাড়ির সবার? এর পিছনে কি কোনো রহস্য আছে? আব্বুকে একবার জিজ্ঞেস করতে হবে। আবির মনে মনে কথাগুলো ভাবতে থাকে। বাড়ির সবাই দৌড়ে আসে। সবাই রিধিকে নিয়ে ব্যস্ত। রাহুল সাহেব আবিরের কাছে যেয়ে বলে, তুই ঠিক আছিস তো? তোমার ছেলে এত সহজে তোমাদের ছেড়ে যাবে না বস। তুই ঠিক আছিস তো? আরে এসব কোনো ব্যাপার না, জিমে গেলে এর থেকে আরো বেশি ব্যথা হয়। পাগল একটা। কোথায় ব্যথা পেয়েছিস? আচ্ছা আব্বু, একটা প্রশ্ন করি? বল। এখানে এসে একটা জিনিস বুঝতে পারছি না, আশরাফ সাহেব আর তার মেয়েকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই বাড়িতে, কিন্তু কেন? কারণ আছে রে। সেটা কি? এখনো সময় হয়নি তোকে এসব বলার। যা ভিতরে যা। ওকে। আবির ভেতরে চলে আসে। বাইক থেকে নেমে দাঁড়ায়। অভ্র এসে বলে, তুই না থাকলে যে কি হতো? আরো ভালো হতো, তোরা চ্যাম্পিয়ন হতে পারতি। আরে ধুর। আচ্ছা তুই কি করে বুঝলি রিদিকে ওখানে পাওয়া যাবে? শহরে হলে অলিগলি কিংবা রুমে নিয়ে যাবে ভিকটিমকে, আর গ্রামে জঙ্গলই মঙ্গল। এজন্য চিন্তা করে দেখলাম রিদিকে বড় ঘন জঙ্গলেই পাবো। তুই মেয়ে পটাতে ওস্তাদ, ক্রিকেটে বেস্ট প্লেয়ার, গোয়েন্দে তাও সেরা। ভাই তুই কি বলতো? প্লে বয়, এক গাদা জিএফ আছে রে। তোর গপ থাকাটাই স্বাভাবিক। এদিকে দেখতে ডাক্তার আসে। আবির ওর রুমে এসে গোসল করে বসলো। গায়ে লাল টি শার্ট আর কালো প্যান্ট। ফোন বেজে ওঠে। রাফাতের ফোন। স্যার আপনি কেমন আছেন? বললাম আমরাও আসি ওখানে, আপনার সব বিপদে আমরা থাকতাম। আরে তোরা জানলি কি করে? আপনার আব্বু বলেছে। ভালো আছি, পরে কথা বলবো। আশরাফ সাহেব ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। রিধি রুমে ডাক্তার সহ বাড়ির সবাই বসে আছে। আশরাফ সাহেব ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে নীলিমার নাম্বার থেকে ফোন এসেছে। মন খারাপের ভাব সরিয়ে তাড়াতাড়ি রিসিভ করে ফোন। রিধি কেমন আছে? তুমি জানো নাকি কিছু? আবিরের আব্বু সবটাই বলেছে। ওপাশ থেকে নীলিমা বলে। দুজনেই চুপ হয়ে গেল। কেউ কোনো কথা বলে না। নীলিমা বেগম জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আশরাফ সাহেব পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে নীলিমার ছবির দিকে তাকিয়ে আছে।
একজন মুস্কিয়ে আসছে আর একজন চাঁদের দিকে তাকিয়ে আছে। আশরাফ সাহেবের কাছে নীলিমা বেগম যেন এখনো সেই 22 বছরের সাবালিকাই হয়ে আছে। নীরবতা ভেঙে নীলিমা বেগম বলল, বললে না তো রিধি কেমন আছে? তুমি আমাকে তুমি করে বলছো, খেয়াল করেছো? সরি। নীলি, তোমার মনে আছে স্কুলে পালি আমরা দুজন? রিধি কেমন আছে বলুন? ভালো আছে। তোমার ছেলে ওকে সেভ করে এনেছে। আমি আজব খেলা, তাই না? সরি। ভালো আছে, তোমার ছেলে ওকে সেভ করে আনছে। কি আজব খেলা, তাই না? আবির আমাদের ছেলে হতে পারতো, বলতে পারতাম আমাদের ছেলে রিদিকে বাঁচিয়েছে, কিন্তু এখন বলতে হচ্ছে তোমার ছেলে। আবির যেখানে থাকে সেখানে ও ছাড়া সবাই হ্যাপি থাকে। ঠিক বলেছ। আচ্ছা নীলি, তোমার মনে আছে একদিন মজা করে তুমি বলেছিলে তোমার যদি অন্য কোথাও বিয়ে হয় তাহলে তুমি আমার যদি মেয়ে হয় ওর সাথে তোমার ছেলের বিয়ে দিবে? মনে আছে, কিন্তু যেটা মজা করেই বলেছিলাম সেই কথার কোনো অস্তিত্ব নেই এখন। ঠিক বলেছ। আসলে আশরাফ, ভিতরে আয়, কার সাথে কথা বলছিস? নীলিমা বেগম ফোন কেটে দেয়। আশরাফ সাহেবও ফোন কেটে দেয় তাড়াতাড়ি করে। পেছনে তাকিয়ে দেখে নীরব সাহেব এসেছে। আশরাফ সাহেব মানিব্যাগ পকেটে রাখতে রাখতে বলল, থানায় ফোন দিয়েছিলাম, ওসির সাথে কথা হচ্ছিল, সব ঠিকঠাক আছে। আচ্ছা বাদ দে, আবির সব সামলে নিয়েছে। আয় ভেতরে আয়। হৃদের অনেকটাই পা কেটে গেছে। আগামী 1 মাস সে এই বাড়ি থেকে কোথাও যাবে না। ওর সব কাপড় চোপড় কালকেই পাঠিয়ে দিবি। আচ্ছা। রাহুল সাহেব নীলিমা বেগমকে ফোন করেছেন অনেকবার, কিন্তু ফোন ওয়েটিং পেয়েছে। নীলিমা বেগম এই নাম্বার কখনো ওয়েটিং থাকে না, কারণ একটা ব্যক্তিগত নাম্বার ওনার। আবিরও অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ওই মায়ের নাম্বার বিজি দেখিয়েছে। আবির বিছানা থেকে উঠে পায়চারি করতে থাকে। আবির সবার জন্য অনেক কিছুই করে, কিন্তু দিন শেষে ওর আব্বু ছাড়া ওর পাশে কেউ থাকে না। সে সবার সাথে মিশলেও বেলা শেষে আবির অবহেলিত। নীলিমা বেগম একবারও খোঁজ নিল না আবির কেমন আছে। তিনি ঠিকই রিধির খোঁজ নিয়েছেন। আবির রুম থেকে বের হয়। চৈতি ওর রুমের দিকেই এগিয়ে আসছে। আবিরকে দেখে তাড়াতাড়ি করে কাছে এসে বলল, আবির কেমন আছো? ভালো। সরি, তোমার খোঁজ নিতে পারলাম না। হাসছো কেন? আচ্ছা চৈতি, তোমার সাথে আমার সম্পর্কটা হয়তো আর আগাবে না। তুমি বরং আমার থেকে দূরে থেকো। আমার থেকে দূরে থাকলেই তুমি ভালো থাকবে। কি বলছো এসব? এমনটা কেন করছো তুমি? তোমাকে ভালোবাসি তো আমি। আমার তোমাকে ভালোবাসতে হবে না, আমি বাসলেই হবে। চৈতি প্লিজ, এসব কথা ভালো লাগে না, বলবে না প্লিজ। আমাকে কষ্ট দিবে? আমার কি দোষ? আমি তো কোনো ছেলেকে ভালোবাসিনি কোনোদিন। চৈতি, সামনে থেকে যাও। কেন এমন করছো? কাঁদাতে খুব ভালো লাগছে, বলো, দেখবো আমি কতটা কাঁদাতে পারো। তোমাকে আমার এখন আর ভালো লাগে না। আবির, আমাকে কষ্ট দিচ্ছ তুমি? এভাবে আমার সাথে মিষ্টি কথা বলে খেলা করলে? ধুর। আবির চৈতির সামনে থেকে চলে আসে। তারপর আবির ড্রয়িং রুমে এসে সোফাতে বসলো। ছোট একটি কোশন কোলে নিয়ে অর্পির কথা ভাবতে থাকে। মেয়েটা অনেক সাধারণ একটা মেয়ে, রাষ্ট্রপতির মেয়ে অর্পি। আচ্ছা, আমি যদি রাষ্ট্রপতির থেকে ওনার মেয়ের নাম্বার নিই তাহলে কেমন হবে? না থাক, এমনিতেই মজা করার জন্য অর্পির সাথে ফ্লার্ট করব। পরে যখন জানাবো মজার জন্য এমন করেছি, তখন মেয়েটা কষ্ট পাবে, আর রাষ্ট্রপতিও আমাকে মানহানির মামলা দিয়ে জেলে পুরে দিবে। আবির কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই দেখে 3টে ছেলে ওর থেকে বয়সে একটু বড়। ওরা বাড়িতে প্রবেশ করছে। ওরা কিছু না বলে আবিরের সামনে সোফাতে এসে বসলো। আবির 3জনের দিকে বোকা দৃষ্টিতে তাকালো। ঠিক সেই সময় পেছন থেকে আবির ওর বড় মামির কণ্ঠ শুনতে পেল। আরে জামাই বাবাজি, তুমি এভাবে না বলে আসলে যে? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। বসো বসো। নিরি জানে তুমি আসছো? এই ছোট, দেখে যা কে আসছে। বাড়ির অর্ধেক লোক একসাথে বড় মামির ডাকে চলে আসে এখানে। ছেলেটার নাম নাহিদ, নিরির আংটি পরা বর। মানে নিরির সাথে নাহিদের বিয়ে হতে যাচ্ছে এই সপ্তাহে। সবকিছু ঠিকঠাক আছে, কেবল নির্ধারিত দিনেই বিয়ে হতে যাচ্ছে। নিরি আসলো সামনে। নাহিদ বলল, আসলে মা, নিরি বলল রিদির সব ঘটনা, তাই আম্মু বলল দেখে আসতে। আমারও ইচ্ছে হচ্ছিল একটু। বুঝছি,
সহজ করে বলেন, আমাদের বোনকে দেখতে আসছেন। আমি তো শুধু মাধ্যম মাত্র। না মানে? নিরি আপু, যাও নাহিদ ভাইয়াকে ডেকে আলাদা কথা বলো। চুপ থাক তোরা। নিরি যা, জামাই বাবাজিকে ঘরে নিয়ে যা। আবির এতক্ষণে বুঝলো ছেলেগুলো কেন এসেছে। নাহিদ চলে যায় নিরি আপুর সাথে। নাহিদের সাথে থাকা দুইজন ছেলের মধ্যে একজন আবিরের দিকে তাকাচ্ছে, আর একজন রিধি নাকি তিশা কোনটার দিকে তাকাবে সেটা ভেবেই দুজনের দিকেই তাকানো শুরু করেছে। আবিরের প্লে বয় দৃষ্টিতে কিছুই বাদ যায় না। সে কারো তাকানো দেখেই বোঝা যায় কে লাইন মারতে চাচ্ছে। আবির বসা থেকে উঠে গেল। আবিরের মন একটু খারাপ। হঠাৎ করে কেউ যেন ওকে খেয়ালই করছে না। প্রচণ্ড ক্ষুধাও লাগে আবিরের। আবির ওর আব্বু রোহান ইবরাত রাহুল সাহেবকে খুঁজছে, কিন্তু ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। রিধি আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির সিঁড়ি বেয়ে ছাদের দিকে যেতে থাকে। ছাদের সিঁড়িতে মুখ আসতেই সুপ্তি দৌড়ে আবিরের সামনে দাঁড়ালো। কিছু বলবা? আপনি এমনটা করতে পারলেন? কি করলাম? চৈতির সাথে এমন করলেন কেন? জানেন আপনাকে সে কতটা ভালোবাসে? তো তো ছি, আপনাকে যেমনটা ভেবেছিলাম আপনি আসলে অনেক খারাপ। বেচারি হাত কাটছে আপনার জন্য। যাও, ওকে দেখে রাখো। আর শোনো, কখনো ভুলেও ওর কথা আমাকে বলতে আসবে না। আজ আপনি ওকে কাঁদাচ্ছেন, এমন কোনো দিন আসবে আপনি ঠিক এইভাবেই কাঁদবেন, কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করবে না। শোনো শোনো, আবির কখনো কারোর জন্য কাঁদে না, আবিরের জন্যই সবাই কাঁদে। আরেকটা কথা, আমার কাছে এসব আবেগ দেখাতে আসবে না। আই ডোন্ট কেয়ার। একটা মেয়ে প্রপোজ করলো, আপনি তার সাথে রিলেশনে গেলেন, কয়দিন পর আপনি বাদ দিয়ে দিলেন। তাকে তো প্রথমেই না করে দিতে পারতেন, তাই না? সামনে থেকে যাও, আমি কারো কথা মতো চলি না। কিছু বলার নেই। শক্তি চলে যায়। আবির মুস্কি হাসতে থাকে। আবিরের কিছুই হয় না, এমনটা ওর কাছে প্রথম কিছু না। এর আগে মিতা নামের একটি মেয়ে আবিরের জন্য হসপিটাল অবধিও গিয়েছিল, কিন্তু আবির মিতার সাথে কথাও বলেনি। মাত্র 3 মাস রিলেশন করার পর আবির আস্তে আস্তে যোগাযোগ নষ্ট করে দেয়। তবে আবিরের একটা সিক্রেট খেলতে যে বড় রকমের ইনজুরিতে পড়ে। হসপিটালে 7 দিন থাকতে হয়। সেখানে নতুন 3 জন নার্স আসে আবিরের দেখাশোনা করার জন্য। একজন সকালে, একজন বিকালে, আর একজন রাতে। আবির 3 জন নার্সকেই সকালে, বিকালে আর রাতে পাঠিয়েছে। একজন হাসপাতাল থেকে চলে আসে 1 মাস রিলেশনের পর ব্রেকআপ করে দেয়। আবির ছাদে আসে। ছাদে এসেই মিউজিক শুনতে পায়ও, টনি কাক্কারের গান, নাচ মেরি লায়লা। আবির জানে না হুট করে মিউজিক বাজার কারণ, বাট ওর পছন্দের গান এটা। আবির একটি সিগারেট জ্বালায়। আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে জ্যোতির নাম্বার। আবির রিসিভ করে। আবির বাবু, কি করো? কেমন আছো? খেয়েছো? এত প্রশ্ন কেন? সারাদিন তোমার সাথে কথা হয়নি। রিয়া বলেছিল তুমি ক্রিকেট খেলছো। অনেক মিস করছি তোমাকে। ও বুঝলাম। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে একটু মিস করনি। বিশ্বাস হয় না আমাকে? হ্যাঁ হয়, এমনি বললাম। সরি। আমি জানি তো তুমি আমাকে সব সময় মিস করো। আচ্ছা রাখি, আমার একটা ফোন আসছে, পরে কথা বলবো। জ্যোতিকে কিছু বলতে না দিয়ে আবির ফোন কেটে দেয়। তাকিয়ে দেখে মিথির নাম্বার থেকে ফোন এসেছে। আবির কেটে দিয়ে কল ব্যাক করে। মিথি অবাক হয়। আবির কেটে দিয়ে কল ব্যাক করলো। ভাবতে ভাবতে রিসিভ করে। কি ব্যাপার, তুমি কল ব্যাক করলে যে? ভাবলাম বিএফ হিসেবে আমার তো ফোন করার কথা বেশি, কিন্তু করি না, তাই এখন ব্যাক করলাম। বুঝলাম। আচ্ছা আবির, তুমি কি জানো তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো? আগের মতো কথা বলো না আমার সাথে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, আর যে পরিবর্তন হয় সে ছাড়া ওর আশেপাশে থাকা মানুষগুলো সেই পরিবর্তনটা ধরতে পারে। কি জানি আমি পরিবর্তন হয়েছি কি না। তুমি বলেছিলে তোমার এ নাম্বার কখনো বিজি দেখাবে না, অথচ আমি যতবারই কল দেই তোমার এই নাম্বার বিজি থাকে, ওয়েটিং দেখায়। সন্দেহ করছো? না না, এমনি জানতে চাইলাম। আমি জানতাম একদিন তুমি ঠিক এটাই বলবে, এজন্য আমি রিলেশনে যেতে চাই না। সন্দেহ করে মেয়েরা, এক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আবির সরি, আমি সন্দেহ করিনি, জানতে চাইছিলাম মাত্র। বুঝি তো। ভুল বুঝছো। রাখছি, ভালো লাগছে না। আবির ফোন কেটে দেয়। সে নিচে চলে এলো। মামা, আশরাফ সাহেব, রাহুল সাহেবকে দেখতে পায় আবির। নিরি আর নাহিদ দাঁড়িয়ে আছে সবার পেছনে। দুজন দুজনের হাত ধরে আছে। একটা ছেলে আবির আশেপাশে ঘুরঘুর করছে, আরেকটা ছেলে রিধির পাশ থাকার চেষ্টা করছে। আবির এইসব দেখে মুচকি হাসছে। নীরব মামা আবিরের দিকে তাকায়, আবিরকে কাছে রাখলো। আবির ওনার সামনে যেতেই তিনি বললেন, আজ আবিরের জন্য অনেক কিছু হয়েছে। আবির না থাকলে আমরা ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হতে পারতাম না। আবির না থাকলে হয়তো রিদিকে সুস্থভাবে পেতাম না আমরা। হি ইউজ এ গ্রেট পারসন। যাই হোক, যে জন্য সবাইকে ডেকেছে এখানে। 6 দিন পর আমার বড় মেয়ে নীরের সাথে নাহিদের বিয়ে। পরশুদিন আমরা যে ম্যাচ জিতেছি সেই জন্য একটা পিকনিকের আয়োজন করেছি। সবাই এখানে উপস্থিত থাকবে, নাহিদও আসবে। আবিরকে বলেছিলাম আবির 6 মারলে যা চাইবে সেটাই দিব। আবির, কি চাস তুই? আবির এতক্ষণে বুঝলো কেন সাউন্ড বক্স আনা হয়েছে। আবির আমতা আমতা করে বলল, সময় মতো চেয়ে নিব, তবে আপাতত খাবার খেতে চাই। অনেক ক্ষুধা লাগছে। এখানে আসার পর কেউ খেয়েছি কি না একবারও জানতে চাইনি। বাড়িতে থাকলে আম্মু যেমনই হোক না কেন খেয়েছে কি না বারবার জানতে চাইতো, কিন্তু খেলা শেষে বাড়িতে আসার পর কেউ বলেনি ক্ষুধা লাগছে কি না। প্রচণ্ড ক্ষুধার্ত আমি। মিঠুন নামের একটা ছেলে পিছন থেকে কাঁধে জোরে বাড়ি দিয়েছিল। হাড়টা প্রচণ্ড ব্যথা। কেউ জানতেই চায়নি আমি কেমন আছি। মামা, আমাকে কিছু খেতে দেবে? আমি না হয় কালকেই ঢাকাতে চলে যাব। আম্মু ঠিকই বলেছিল, গ্রামটা দেখতে অনেক সুন্দর, কিন্তু গ্রামে এসে ঠিকমতো খেতেও পারবি না। আব্বু, তুমি রিয়াকে নিয়ে বিয়ের পর চলে এসো, আমি কাল সকালেই চলে যাব। আবিরের কথা শুনে নীরব মামা বসা থেকে উঠে দাঁড়ালো। ভয়ে সবার মাথা নিচু করে ফেলেছে, কারণ নীরব মামার চোখে মুখে রাগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সবাই। আশরাফ সাহেব পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে বুঝতে পেরে নীরব মামাকে বলল, নীরব বাইরে চল। আবির 1 মিনিট দাঁড়াও। আশরাফ, তুই আমার হাত ছাড়। আরে বাইরে চল। তোকে আমি হাত ছাড়তে বলছি না। আশরাফ সাহেব নীরব সাহেবের হাত ছেড়ে দেয়। নীরব সাহেব চিৎকার করে উঠে জোরে জোরে বলে, আজকে রাতে কোনো ডিনার হবে না। যে খাবে সে যেন বাড়ি থেকে চলে যায়। কারো কোনো কথা আছে এ ব্যাপারে? সবাই চুপ। নীরব মামা আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। আবির দাঁড়িয়ে বলে, মামা, আমি সবার সাথে ডিনার করতে চাই, সবার সাথে বসে খাবো। নীরব সাহেব জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। সবার উদ্দেশ্যে বলল, এখান থেকে যা কিছু হয়ে যাক, আবিরের খোঁজ যেন আমি সবার থেকে পাই। এই বাড়ির ছোট থেকে শুরু করে বড়দের সবার কাছে আবিরের খোঁজ যেন থাকে। ডিনার রেডি করো, সবাই একসাথে বসে খাবো। রাহুল ভাই, তুমি আমার সাথে বাইরে আসো। নীরব মামা আবিরের আব্বুকে বাইরে নিয়ে যায়। সবাই হাঁপ ছেড়ে বাসলো। বড় মামি এসে আবিরের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, তুই আমার ছেলেই না, মাকে তো বলতে হয় ক্ষুধা লাগছে, একবার তো বলতে পারতি। রিধিকে নিয়ে সবাই এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে খেয়ালই ছিল না। বাদ দাও মামি, রিদির খেয়াল রাখো। আবির পাল্টা অভিমান করে চলে গেল। রুমে এসে দরজা দিয়ে জোরে জোরে হাসতে থাকে। মানুষকে পটানোর মতো সহজ ট্রিক্স ওর কাছেই আছে। এবার সবাই ওকে গুরুত্ব দিবে। এতক্ষণ অভিমান করলেও ঠিকই সে মনে মনে কষ্ট পেয়েছে, কারণ এতক্ষণে সবাই আবিরকে নোটিসই করছিল না। আবির রুমে এসে ক্যামেরা অন করে। ক্যামেরাতে রিধির কয়েকটা ছবি আছে। আবির সেইগুলো দেখছে। হঠাৎই দরজায় ঠকঠক শব্দ শুনতে পেল আবির। দরজা খুলে দিতেই দেখে সেখানে তিশা দাঁড়িয়ে আছে। আবির দরজা আটকাতে যাবে তার আগে তিশা জোরে আবিরের ঘরে প্রবেশ করে। আবির বলে, আপনি এখানে? সরি বলতে এসেছি। কেন? ভুল তো আমার আপনার সাথে কথা বলার জন্য। সরি তো আমার বলার কথা। আবির, সরি, আমি জানতাম না এমনটা হয়েছে। জানলে হয়তো আমাকেই দোষ দিয়ে বলতেন আমি এসব করেছি। মেয়েরা পারেও বটে। দেখুন, বেশি বুঝলে আপনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেব। সাহস আছে? সাহস দেখতে চান? সাহস থাকলে তো দেখাবেন। আমাকে রাগাবেন না, রাগালে কিন্তু সাহস বেড়ে যায়। তো কি করবেন শুনি?
যে কোনো কিছুই করতে পারে। থাক, রাগানোর দরকার নেই, বলা তো যায় না, চুমও দিতে পারেন। ফাজিল। তিশা দৌড়ে চলে যেতে থাকে। আবির তিশার হাত ধরে। তিশা লজ্জা মাখা মুখে আবিরের দিকে তাকাতেই আবির হাত ছেড়ে দেয়। হাত ছেড়ে দিয়ে আবির নিজেই 2 গালে হাত দিয়ে ঢেকে রাখে। তিশা এটা দেখে হাসতে থাকলো। হাত সরান, চর দেব না। নিজে একটা ভীতু। এত সুন্দর করে না হাসলে হয় না? কেন? মানে আমার হাসি সুন্দর। আর এত সুন্দর করে হাসবেন না, প্রবলেম আছে। কি সমস্যা? পাবনাতে একটা পাগলাগারোতে সিট বুকিং করাতে হবে। কেন কেন? হাসির প্রেমে পড়ে কোনো ছেলে যদি পাগল হয় তো পাবনাতেই তো যেতে হবে নাকি? আপনি ফ্ল্যাট করছেন তাই না? বয়ে গেছে আপনার সাথে ফ্ল্যাট করতে, কত মেয়ে পড়ে আছে। তো যান না সেইখানে, যত সব আজাইরা কথা বলতে আসছে। মামা মানে আপনার মামা ডাকছে। আপনি রাগ করে কথা বললে আপনার ডান গাল লাল হয়ে যায়। এবার থেকে মুখ ঢেকে রাগ দেখাবেন, না জানি কোন ছেলে সেটা দেখে আপনার প্রেমে পড়ে যাবে। ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? আরে ওই ছেলের জন্য ভয় হচ্ছে। ফাজিল, আপনি কি আখিরের মজনু মুভি দেখে ফ্ল্যাট শিখেছেন? আমি তার থেকে বেশি জানি। হয়েছে, খেতে আসেন। তিশা চলে যায়। আবির হাসতে থাকে। এই হাসির অনেকগুলো মানে আছে, কিন্তু আবির সেটা প্রকাশ করতে চায় না। ভাই, আমার বোনকে প্লিজ আবিরের কথাগুলো বলবেন না। ও জানতে পারলে আর কখনো আবিরকে গ্রামে পাঠাবে না। আমি আবিরের সাথে সম্পর্ক হারাতে চাই না। নীরব সাহেবের কথা শুনে রাহুল সাহেব নম্র দৃষ্টিতে তাকায়। রাহুল সাহেব হাসি মুখে বলল, আরে ভাই, আপনি আবিরের কথায় কষ্ট পাবেন না। ওকে আপনি চেনেন না। ও যা চায় তা সে যেভাবেই হোক আদায় করে নেবে। এজন্য যা কিছু করতে পারে এসবও মজা করে বলেছে। আপনি চিন্তা করবেন না, চলুন ভিতরে যাই। আপনি তো সারাদিন না খেয়ে আছেন, সবাই একসাথে ডিনার করি। আচ্ছা চলুন। না, যাব না। আপনি আমাকে তুমি করে বলছেন না। আচ্ছা সরি, চলো। রাহুল সাহেব মুচকি হাসলো। আবিরের সাথে থেকে থেকে সেও মানুষকে পটানো শিখে গিয়েছে। তারপর খাবার টেবিলে আসলেই নীরব সাহেব, সাথে আবিরের বাবা রাহুল সাহেবও আসলেন। আশরাফ সাহেব বাড়ির উঠানে লিচু গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই গাছের নিচে কতই না স্মৃতি জড়িয়ে আছে ওনার। তখনও নীরব সাহেবের বাড়ি এত বড় ছিল না, আর না ছিল এত জনগণ। সবাই সময় বয়ে চলে, পরিবর্তন হয় প্রকৃতি, পাল্টে যায় মানুষ। বর্তমানটা হয় স্মৃতির পাতায় অতীতের ইতিহাস। আশরাফ সাহেব ফোন বের করলো। নীলিমার নাম্বারে কল দিলেন তিনি। নীলিমা রিসিভ করে। দুজনেই চুপ হয়ে আছে। দুজন ভাবছে হয়তো ওপাশে থাকা মানুষটা আগে কথা বলবে, কিন্তু কেউই কথা বলছে না। চুপ হয়েই নিঃশ্বাসের শব্দ শুনছে। বেশ কিছু সময় এইভাবে চুপ থাকা দেখে আশরাফ সাহেব বলল, নীলি, লিচু গাছের নিচে দাঁড়িয়ে আছি। জানো, গাছটা অনেক মোটা হয়ে গিয়েছে। আগের মতো লাফ দিয়ে গাছ থেকে লিচু পাড়া যায় না। রোজ বিকালে লিচুর পাতা ছিঁড়ে বাঁশি বানাতাম। তুমি বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকতে আমি পেছন থেকে যেয়ে তোমার কানের কাছে জোরে বাঁশি বাজিয়ে দৌড় দিতাম। তুমি দৌড়ে এসে বলতে আমাকে একটা বাঁশি বানিয়ে দাও না, আমিও বাজাবো। তোমাকে জড়িয়ে ধরে উঁচু করে গাছ থেকে পাতা ছিঁড়ে নিতাম। এরপর তোমাকে বাঁশি বানিয়ে দুজন একসাথে বাজাতাম। এসব কেন বলছো তুমি? এগুলো থেকে বহু বছর আগে বেরিয়ে এসেছি আমি। আমি চাই না তুমি আবার এসব আমাকে বলো। আমি রাহুলকে এখন অনেক ভালোবাসি। ওর ছেলে আবির আর মেয়ে রিয়া আমার এখন সব কিছু। গ্রামে আসবে না আর? না। কেন? আমার ভালো লাগে না গ্রাম। শহরটা এখন নিজের মনে হয়। খেয়েছো রাতে? আবির না খেলে আমি খাই না। আবির মনে করে আমি ওর আব্বুর থেকে কম ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসাটা নীরবেই প্রকাশ পাই। যেমনটা আমার ক্ষেত্রেও ছিল। রাখছি। আবির খাওয়ার আগে আমাকে কল দেয়। নীলিমা বেগম ফোন কেটে দেয়। আশরাফ সাহেব পিছনে ঘুরতেই দেখে ওর বাড়ির কাজের লোক শিমুল এসেছে, হাতে 2টা কাপড়ের ব্যাগ। রিধির প্রয়োজনীয় কাপড় শিমুল নিয়ে চলে এসেছে। আশরাফ সাহেব ব্যাগ নিয়ে বাড়ির সামনে আসে। ব্যাগ দুটো ঠিক মতো রেখে খাবার টেবিলে এসে বসলো। আবির সিঁড়ি দিয়ে নিচে নামছে। রুম থেকে বেরিয়ে ওর মাকে কয়েকবার ফোন দিয়েছে, কিন্তু আবারও ব্যস্ত দেখিয়েছিল। আবির ফোন পটে রাখতে যাবে, তখনই সেটা বেজে উঠল। তাকিয়ে দেখে আম্মুর নাম্বার।
আবির রিসিভ করে। আম্মু, এত কিসের ব্যস্ততা তোমার? তোমার এই নাম্বারটা তো কখনো ব্যস্ত থাকে না, তাহলে আজকে কেন? জানতে পারবা সময় হোক। বলো, গ্রাম কেমন লাগছে? আম্মুর কথা মনে পড়ছে? কেন পড়বে না? আর গ্রাম জাস্ট অসাম। তুমি চলে আসো গ্রামে। না রে, গ্রামে আসবো না। তুমি তো আসবেই, আমি নিয়ে আসবো তোমাকে। আচ্ছা যাও, খেয়ে নাও, পরে কথা হবে। আচ্ছা, টাটা। আবির ফোন কেটে দিল। ধীর পায়ে সে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। রিধির দিকে চোখ যায় তার। মুখে কেমন যেন একটা রক্তিম আভা ফুটে উঠেছে। মনে হচ্ছে রিধি গোসল করে এসেছে। আবিরের দিকেও তাকায় রিধি। আবিরকে তাকিয়ে থাকতে দেখে রিধি মুচকে আসলো। আবিরও একটা হাসি দিল। আবির খাবার টেবিলে সামনে আসে, চেয়ার টেনে টেবিলে বসলো। নীরব মামা বলে, আবির, আজকে তোকে অনেক বড় ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। কেন? ক্রিকেট ম্যাচ জেতানো আর রিধিকে বাঁচানোর জন্য। এটা কোনো কথা? মামার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে কিসের মামা বাড়িতে আসলাম? আবির পাশে তাকিয়ে দেখে তিশা এসেছে ভাত বেড়ে দিতে। বড় গামলায় প্রায় সব ভাত আবিরের প্লেটে ঢালা শুরু করে। আবির বলল, তিতা, এটা কিসের ভাত? আমি মোটেও তিতা না, বুঝলেন? আবির নয়, গোবর। আবিরের মাথায় তিতার মতো গোবর নেই, বুঝলে? উফ, আমার নাম তিশা, তিতা না। কথা কি কানে যায় না তোমার? যায়, কিন্তু ভাতে চিনি কেন? চিনি মানে? ভাত মিষ্টি লাগছে। কই দেখি। তিশা কথাটি বলল। আবিরের প্লেট থেকে ভাত তুলে গালে দিল। চিবিয়ে ভাত খেয়ে তিশা বলল, কই, ভাত তো ঠিকই আছে, মিষ্টি তো লাগছে না। আর ভাতে কি কেউ রান্নার সময় চিনি দেয়? আমি কখন বললাম রান্নার সময় চিনি দেয়? তাহলে মিষ্টি লাগছে যে বললে? তো মিষ্টি লাগবে না? এত মিষ্টি একটা মেয়ে মিষ্টি হাত দিয়ে ভাত বেড়ে দিয়েছে, ভাত তো মিষ্টি লাগবেই। বাপরে, কিন্তু মিস্টার, আমি তো মিষ্টি নই। জানি, তুমি তিশা নও, তিতা। তিশা রাগ দেখিয়ে চলে যায়। আবির ওর বোন রিয়ার পাশে বসেছে। রিয়া হা হয়ে তাকিয়ে দেখছে এতক্ষণ আবির আর তিশার ব্যাপারগুলো। রিয়া আবিরের দিকে সরে এসে বলল, গোবর ভাইয়া, সরি, মানে আবিরের বাচ্চা। ধুর ভাইয়া, তুই কি শুরু করলি? খাবার খাওয়া শুরু করলাম। ও গড, তুই জানিস চৈতি আমাকে জড়িয়ে ধরে কি পরিমাণে কান্না করেছে? ওর আব্বুকে তোর কথা বলার প্রস্তুতিও নিয়েছে। আমি অনেক কষ্টে বুঝিয়ে সামলে নিয়েছি। এটা না হলে বোন? শোন, কোনো ছেলে মেয়ে পটাতে চাইলে যদি তার একটা বোন থাকে, তাহলে সেই ছেলের একগাদা জিএফ হবে, এতে কোনো সন্দেহ নেই। বোনই তো হেল্প করবে। এত খুশি হওয়ার কিছু নেই, চৈতি কিন্তু তোর ব্যাপারে সিরিয়াস। তো আমি তো মজা করেছি, এটাই তো প্লেবয়দের কাজ। মেয়ে দেখো, ভালো লাগবে পটাও, কয়েকদিন প্রেমের নাটক, মজা করো, তারপর ব্রেকআপ। প্যারা কিসের, জাস্ট চিল। ভাইয়া, কাজটা কিন্তু তোর ঠিক হচ্ছে না। মেয়েদের মন সস্তা নাকি? যখন ইচ্ছে সেটা নিয়ে খেলা করবি। আবিরকে জ্ঞান দিবি না। মেয়েরা যখন ছেলেদেরকে ঠকায় তখন সেটা কিছু না। যারা করে তাদের সাথে তুই যা খুশি কর, কিন্তু কেন তুই এসব মেয়েদের সাথে প্লেবয়গিরি দেখাবি? আমার ইচ্ছে, চুপচাপ খা, না হলে চর দিয়ে রুমে পাঠিয়ে দিব। তুই ভালো হো, একদিন দেখবি তোর সাথে কেউ ভালোবাসা নিয়ে মাইন্ড গেম খেলে দিয়েছে, তখন বুঝবি কেমন লাগে। তিশা আপুকেও ছাড়ছিস না। কয়টা লাগে ভাইয়া তোর? আবিরকে কষ্ট দিবে এমন মেয়ে এলাকায় কেন, সারা শহরেও পাবি না। প্লেবয়রা এরকমই হয়? যা, তোর সাথে কথাই বলবো না। আবির খেতে থাকে। ওর ফোনে একটি মেসেজ আসলো। আবির দেখে জ্যোতির নাম্বার থেকে মেসেজ। সেখানে লেখা, আবির, তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দাও তো। আবির সাথে সাথেই রিপ্লাই দিল। রিয়া বলল, কার মেসেজ? জ্যোতিকে আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিলাম। বাবা। বেশ কিছু সময় পর মিথির ফোন থেকে মেসেজ আসলো। মিথিও আবিরকে বলল, আবির, তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দাও তো। আবির মিথিকেও পাসওয়ার্ড দিল। এইভাবে আরও 3 জনকে আবির ওর ফেসবুকের আইডি দিল। রিয়া হা হয়ে তাকিয়ে কাজ দেখছে শুধু। রিয়া বলল,
আমি প্ল্যান করে তোর কফদের বলেছিলাম তোর ফেসবুক আইডির পাস নিতে। ভাবছিলাম তুই দিবি না, কিন্তু 5টা মেয়েকেই আইডির পাস দিলি। ওরা 5জন যদি এখন ঝামেলা করে? কিভাবে ঝামেলা করবে? শোন, আবির নামের আমার 10টা আইডি আছে। সব আইডিতে একই প্রোফাইল পিকচার, একই কভার পিক, একই বায়ো, সব কিছু প্রথম আইডির মতো একই রকম। প্রতিটা আইডি থেকে বাকি 9টা আইডি ব্লক করা, যেন কেউ বুঝতেই না পারে আর কোনো আইডি আছে। প্রতিটা আইডি থেকে এক একজনের সাথে চ্যাট করি, আর সে হলো আমার ফেক জিএফ। সে চাইছে পাসওয়ার্ড, তাই ওর সাথে যেটা থেকে চ্যাট করেছিলাম সেই আইডিটাই দিয়েছি। এভাবে যে চেয়েছে সবাইকে একই রকমভাবে আইডি দিয়েছি। ওরা যাবে আইডিতে, যা খুশি করবে, তাতে কি? রিয়েল আইডি তো আছেই আমার, আর সেটা গোপন থাকে। বুঝলি কিছু? রিয়া হাবার মতো তাকিয়ে থাকে আবিরের দিকে। কি জিনিস রে ওর ভাই? রিয়া ভাবেছিল আবিরকে একটু প্যারায় ফেলতে, কিন্তু সে নিজেই অবাক হয়ে গেছে। এত বুদ্ধিও কোথায় রাখে, কিভাবে করে এত কিছু আবির? এসব ভাবতেই রিয়ার পেট ভরে গেছে। রিয়া খাবার ছেড়ে উঠে চলে যায়। আবির মুচকি হাসতে থাকে, মনে মনে বলে, আমি প্লে বয়, আমাকে ধরা এত সহজ না। কিন্তু মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একজনকে ভালোবেসে ফেলতে যাচ্ছি, আর সে হলো এই বাড়ির কেউ একজন। আবিরের প্রতিটা ফেসবুক আইডিতে যেন অন্য কপ্টের আইডিগুলো ব্লক করে দিয়েছে, যেন সার্চ করেও কিছু খুঁজে না পায় কেউ। আবির সত্যি একজন পাকা খেলোয়াড়, আর প্রেম বিষয়ে তো আরও বেশি জিনিয়াস আবির। আবির প্লেটে অল্প ভাত রেখেই উঠতে যাবে, তখনই তৃষা ডালের বাটি নিয়ে নীরব সাহেবের দিকে এগিয়ে আসছিল। আবির উঠে যখনই চলে যাবে, সাথে সাথেই তৃষার সাথে আবির ধাক্কা লাগে, আর ডালের বাটি তৃষার ওপরে যেই পড়ে, বাটিতে থাকা সব ডাল তৃষার গলায় পড়ে সে সব গড়িয়ে নিচে পড়তে থাকে। সবাই তৃষা আর আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুখ বাঁকিয়ে তাকিয়ে আছে তৃষার দিকে। তৃষার চোখ গোল গোল করে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির ভদ্রতা প্রকাশে একটা হাসি দিয়ে চলে যেতে যাবে, তৃষা জোরে চিৎকার দিয়ে উঠে বলল, আবিরের বাচ্চা গোবর, এটা কি করলে তুমি? একদিন গায়ে কাদা, আজকে ডাল ফেলে চলে যাচ্ছ? শয়তান বান্দর ছেলে কোথাকার! আমি গোবর? তুমি তিতার মতো করে কথা বলছো কেন? আমি তো ইচ্ছে করে করিনি। তুমি করেছো ইচ্ছে করে, ফাজিল ছেলে। মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি। বগের গলা বানিয়ে রেখেছো। নিজের গলা টেপো যাও, বুড়ি জিরাফের গলা তোমার। আবির গোবর। তিশা তিতা নিম পাতা। সুপ্তি, চৈতি আর রিয়া এসে তৃষাকে আটকায়। রিধিও খোঁড়াতে খোঁড়াতে আবিরের সাইডে এসে দাঁড়ালো। তৃষাকে বলল, তৃষা, কি করছো? বড়দের সামনে ঝগড়া বাঁধাচ্ছ কেন? রিদি, তুমি ওই বাদর মার্কা ছেলে তামিল মুভির ভিলেনের সাইডে কেন? তুমি তো একটা তামিল মুভির সাইড নায়িকা, আর রিডি হলো রিয়েল নায়িকা, তাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। চুপ করো সবাই। তৃষা, যাও ড্রেস চেঞ্জ করে আসো। আর তোমাকে তো আবির বলেছে, ইচ্ছে করে বলেনি। তবু আবির সরি বলেন তৃষাকে। সরি তিতা। বিয়াদব গোবর। আবার রিধি একটু জোর গলায় কথাটা বলল। তৃষা চলে যায়। ফাজলিনময় একটা হাসি দিল। আশরাফ সাহেব রিধি আর আবিরকে পাশাপাশি দেখে অনেক কিছুই ভাবছে। রাহুল সাহেব ভাবছে, আবির তো ওর মায়ের কথা ছাড়া কারো আদেশ ঠিকমতো মানেই না, অথচ রিধি সরি বলতে বলার সাথে সাথেই আবির সরি বলল। ঘটনা কি? এমনটা তো হওয়ার কথা না। কি হয়েছে আবিরের? আবির নিজেই অবাক হয়। সে আগে কখনো কোনোদিন করেনি, এটাই সে আজকে করলো। তবে রিধি কেন আবিরের সাইডে এসে তৃষাকে চুপ করালো? আচ্ছা, আবির যা ভাবছে রিধি কি আবিরকে নিয়ে সেটাই ভাবছে? ওইদিকে নাহিদের সাথে আসা 2জন ছেলে আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। পারভেজ নামের একটা ছেলে রাকিবকে বলল, দোস্ত, তোর তৃষার মতামত অন্যরকম লাগছে। এই আবির ছেলেটার প্রতি তোর তৃষা একটু বেশি গুরুত্ব দেখালো। আমার তিশা না, বল তোর রিধি বেশি গুরুত্ব দিয়েছে। দেখলি না, তিশা আবিরকে বকছিল, কিন্তু রিধি এসে সেটা থামিয়ে দিয়েছে। দোষ ওদের না, প্রবলেম হলো আবিরের। এই আবির যত সমস্যার করছে, বেটাকে সরাতে হবে আমাদের রাস্তা থেকে, না হলে তৃষার আর বিধি আমাদের হবে না। ওকে, তাহলে বিয়ের দিন রিধি আর তিশাকে প্রপোজ করব, কিন্তু তার আগে আবিরকে সরিয়ে ফেলবো আমরা। বন্ধুদের সবাই এক জায়গায় থাকতে বলবি, আমরা তো বরযাত্রী, আমরাও দেখবো সেদিন। কিছু সময় পর যে যার মতো খাবার খেয়ে
উঠে চলে যায়। আবির বাইরে আসলো। ওই লিচু গাছটা নিচে এসে বসলো আবির। নাহিদেরা চলে যায়। কিছু সময় পর রিধি আসে সেখানে। রিধি আজকে স্বাভাবিক ড্রেস পরেই আছে, গায়ে একটি ওড়না, মাথায় ওড়না দিয়ে ঢাকা। রাতের অন্ধকার আর বাইরের আলোতে রিধিকে অন্যরকম সুন্দরী লাগছে। আবির বলল, আপনি এখানে? পায়ের কি অবস্থা? ভালো আছে। আপনার পিঠ ঠিক আছে তো? আমার গায়ে জনসিনের মতো শক্তি, কিছু হয় না। আবির রিধির দিকে চোখ সরিয়ে নিল। আবির ভাবে, আচ্ছা, রিদি কি আমার প্রতি ইমপ্রেস? কিছু মাথায় আসছে না। অন্যদের বেলায় তো একগাদা আইডিয়া থাকে মেয়েদের ইমপ্রেস করার, কিন্তু এখন নিজের বেলায় কিছুই মাথায় আসছে না। কথাগুলো আবির লিচু গাছের দিকে তাকিয়ে ভাবছে। রিধিও আবিরের দৃষ্টি অনুসরণ করে তাকায় সেদিকে। রিধি বলে, লিচুর পাতা পেঁচিয়ে বাঁশি বানানো যায়, জানেন? জানি, বানাতে পারি আমি। সত্যি? আমি বানালে বাজে না, আমাকে বানিয়ে দিবেন একটা প্লিজ? আবির বসার জায়গায় দাঁড়িয়ে জোরে একটা লাফ দিয়ে অনেকগুলো পাতা ছিল। প্রথম পাতা পেঁচিয়ে একটি বাঁশি বানায়। জোরে একটা ফু দিয়ে দিল পাতার বাঁশিতে। বেশ জোরেই বাজলো বাঁশিটা। রিধি খুশিতে বলল, আমার কাছে দিন, এবার আমি বাজাবো। আবির রিধির মুখের দিকে বাঁশিটা বাড়িয়ে দিল। রিধি সেটা না ধরেই বাঁশিটা মুখে নিয়ে ফু দিল। বাঁশি বাজতে থাকে। একবার রিধি ফু দেয় আর একবার আবির ফু দেয়। দুজনেই বাঁশি বাজাতেই খেলায় বেশ মজা পাচ্ছে। তিনজন দূরে দাঁড়িয়ে আবির আর রিধির বাঁশি বাজানো খেলা দেখছে। একজন 2 তলায় দাঁড়িয়ে দেখছে, সে হলো নীরব সাহেব। আরেকজন 3 তলায় দাঁড়িয়ে দেখছে, সে হলো রাহুল সাহেব। নিচতলার ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছেন একজন, আর সে হলো আশরাফ সাহেব। তিনজনই এই ঘটনার সাথে বেশ পরিচিত। তিনজনের চোখে মুখে বিস্ময় আর অবাকের প্রবণতা পরিলক্ষিত। কিন্তু বাকি দুজনের থেকে আশরাফ সাহেব একটু বেশিই ভাবছে, কারণ ছোটবেলায় আবিরের জায়গাতে ছিল আশরাফ সাহেব আর রিধির জায়গায় ছিল নীলিমা। ঘটনাচক্রে আবার সেম ঘটনা পুনরাবৃত্তি ঘটছে। তবে কি প্রেমের সেই অতীত ইতিহাস বদলাতে যাচ্ছে? নীলিমার তাচ্ছিল্য করে বলা কথাটা কি সত্যি হতে যাচ্ছে? আশরাফ সাহেব নীলিমাকে ফোন দিল। নীলিমা রিসিভ করতে আশরাফ সাহেব হাসতে থাকে। নীলিমা হাসির কারণ জানতে চাইলেও তিনি বলেন না। কিছু সময় একা একা হেসে আশরাফ সাহেব বলল, নীলি, অনেক কিছুই ঘটতে যাচ্ছে। মানে? তোমার ছেলে আর আমার মেয়ে এক অপরকে ভালোবাসতে যাচ্ছে। কি বলছো এসব? ঠিকই বলছি। একটু আগে তোমাকে লিচুর পাতার বাঁশি বানানোর গল্প শোনাচ্ছিলাম। তুমি রাহুল সাহেবকে কল দিয়ে বলো ভিডিও কলে লিচু গাছের দিকে ক্যামেরা ধরতে, তুমি সবটাই দেখবে। ফোন কেটে দেয় আশরাফ সাহেব। এদিকে আবিরের বানানোর প্রথম বাঁশিটা নষ্ট হয়ে যায়। রিধি বলে, আবার একটা বানান, বাজাতে অনেক ভালো লাগছে। আমারও। কখন এভাবে বাঁশি বাজাইনি, মানে পাতার বাঁশি বাজাইনি। আমিও না। আচ্ছা দাঁড়াও। আবির আরও একটি বাঁশি বাজায়। আবির মজা করে। রিধির কানের কাছে বাঁশি দিয়ে যেই জোরে একটা ফু দিল, বাঁশি বাজতে রিধি চমকে উঠে আবির দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আবির বসা থেকে উঠে দৌড়াতে শুরু করে। রিধিও আবির পিছনে দৌড়াতে যাবে, কিন্তু পা কাটা থাকায় সে হালকা চিৎকার দিয়ে উঠল। আবির দৌড়ে রিধির কাছে আসে। রিধির দিকে উত্তেজিত কণ্ঠে তাকিয়ে বলে, সরি, বসেন, উঠতে হবে না, আমি যাচ্ছি না, আমাকে এখানেই মারেন, দৌড়ে ধরা লাগবে না। মারবো না, বাঁশিটা দিন। আবির রিধির হাতে বাঁশি দিল। রিধি আবিরের কানের কাছে বাঁশি নিয়ে জোরে বাজালো। আবির মিছিমিছি ভয় পেয়ে চমকে উঠল। রিধি দেখে হাসতে থাকে। আবিরও হাসতে থাকে। আশরাফ সাহেব হাসছে। আশরাফ সাহেবের ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নীলিমার নাম্বার। আশরাফ সাহেব ফোন রিসিভ করলো। নীলিমা আশরাফ সাহেবকে বলল, কি বুঝলে নীলি? কি ভাবছো তুমি? আবির আর রিধির বিয়ের কথা? তুমি বলেছিলে একদিন মজার ছেলে, আমাদের যদি কখনো আলাদা স্থানে বিয়ে হয় তাহলে আমার মেয়ে হলে আর তোমার ছেলে হলে তাদের বিয়ে দিবে। সেটা নিছক মজাই ছিল আশরাফ। কিন্তু দেখো, উপরওয়ালা ঠিকই মিলে দিয়েছে। তিনিও চাইছেন তোমার কথাটা সত্য হোক। না, এটা তুমি ঠিক বলছো না। যা হচ্ছে তা কাকতালীয় ভাবেই হচ্ছে। তুমি যা ভাবছো এমনটা কখনো হবে না। কেন হবে না নীলি? আমি হতে দেব না। আমি রিধির সাথে আমার ছেলের বিয়ে দেব না। তাই নাকি? কেন দেবে না? আমি গ্রামের মুখ দেখতে চাই না, আর চাই না ভাইয়ের সামনে আসতে, আর চাই না তোমার সামনে যেতে বা তুমি আমার সামনে আসো। কিসের তো রাগ তোমার? দোষটা কার ছিল? তোমার?
তোমার ভাইয়ের, নাকি তোমার বাবার, নাকি পরিস্থিতিটাই এমন ছিল? সব দোষ তোমার। এত কথা আমি জানতে চাই না। আমি আবিরের সাথে কোনোভাবেই রিধির বিয়ে দেব না। আমি চাই না তোমার আর আমার মাঝে নতুন কোনো সম্পর্ক সূচনা হোক। জিদ করো না নীলি, তুমি খুব ভালো করে জানো ওরা দুজন দুজনকে পছন্দ করে। তোমার জিদ কিছুই না, আমি ওদের বিয়ে দিবই। পারবে না তুমি। পারবো নীলি, আবিরের সাথে রিধির বিয়ে আমি খুব তাড়াতাড়ি দিব। তুমি নিজেই একদিন আসবে আবিরের জন্য রিধিকে চাইতে। হাসালে তুমি। আবিরের জন্য নয়, বরং রিধির জন্য তুমি আবিরকে চাইবে। আমি এই বিয়ে হতেই দেব না। কিভাবে আটকাবে তুমি? দরকার হলে তৃষার সাথে আবিরের বিয়ের কথা আমি নিজেই বলবো সেখানে। যা খুশি করো, আমি আটকাবো না। তবে আবিরকে রিধির কাছে আলাদা করতে পারবে না। তাহলে দেখা যাক কে জেতে। নীলিমা ফোন কেটে দিল। আশরাফ সাহেব আবিরের দিকে তাকায়, দুজনে গল্প করছে। আশরাফ সাহেব দেখে হাসতে থাকে। ওদিকে নীলিমা চায় না আশরাফের সাথে কোনো সম্পর্ক নতুন বন্ধন হোক। সে ৩৫ বছর ধরে নিজেকে গ্রাম থেকে দূরে রেখেছে। সে চায় না পুরনো স্মৃতিগুলো সামনে আসুক, নতুন করে কোনো সম্পর্ক তৈরি হোক। সরি আবির সাহেব। রিধি কথাটা বলে উঠে দাঁড়ালো। আবির রিধির দিকে তাকিয়ে আছে। রিধি আবারও বলল, আসলে সরি বলার কারণ হলো আমার জন্য আপনার আঘাত লেগেছে। ওরা আপনাকে তো মেরে ফেলতে পারতো। আপনি ছিলেন তো সাথে, কিছুই করতে পারতো না। আচ্ছা, আপনি কি করেন? এত সাহস কোথা থেকে পান আপনি? পুলিশেরা আপনাকে কিছুই বললো না কেন? আমার আব্বুর অনেক টাকা তো, এই জন্য বেকার বসেই খাই। পুলিশদের সাথে একটু পরিচিত আছে, তাই আমাকে কিছুই বলেনি। আঙ্কেল, মানে আপনার বাবাও একই কথা বলেছে, আপনি বেকার ঘুরে বেড়ান। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমি যাই, আব্বু দেখলে বকা দেবে। রিধি আর দাঁড়ালো না, সে হেঁটে চলে যায়। আবির সেখানেই বসে আছে। শহর ছেড়ে ও এসেছে নতুন জায়গায়, যেখানে নতুন করে সে মানুষদের চিনেছে। নীলিমা বেগম কেন আসে না এই গ্রামে, এটা আজও রহস্য হয়েই আছে। আসলে হয়েছিল কি, কেন তিনি এই গ্রামের উপর রাগ করে এই সুন্দর জায়গাতে আসেন না? আবির সেটা জানতে হবে। আবির বসা থেকে উঠতে যাবে, পেছন থেকে আশরাফ সাহেব ডাক দেয়, আবির কি করছে এখন? কিছুই না আঙ্কেল, এমনিই বসেছিলাম। ও আচ্ছা, তোমার মামা তো আমার বন্ধু, তোমার আম্মুও কিন্তু আমার বন্ধু ছিল। ওয়াও, গ্রেট। কিন্তু দেখো না, ওনার ভাইয়ের মেয়ের বিয়েতে নীলিমা আসলো না, এটা কেমন দেখায় বলো তো? আসলে আম্মু বিজনেস আর সরকারি চাকরির দৌড়ানিতে অনেক বিজি, এজন্য তিনি আসেনি। তুমি বলো, বড় হয়ে কখনো তিনি গ্রামে এসেছে? না, তিনি গ্রামের নামই করেনি কোনোদিন। জানতাম না গ্রামে আমার মামা বাড়ি। এত বছর পর তোমার মামা সবাইকে দাওয়াত করলো, তোমার আম্মু আসলো না। জানো তোমার মামা কতটা কষ্ট পেয়েছেন? আসলে আঙ্কেল, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কি হয়েছিল মামার আম্মুর মধ্যে, এজন্য তিনি আসেন না। কিন্তু তোমার উচিত তাকে এখানে আনা। কেউ না পারলেও তুমি সেটা পারবে, আনতেই হবে কিন্তু তোমার মাকে গ্রামে। জি আঙ্কেল, আমি আনবো। আমার কথা আম্মু শুনবে। গুড, আচ্ছা যাও ঘুমাও। আবির উঠে চলে গেল। আশরাফ সাহেবের মনে মনে হাসছেন। নীলিমাকে ইনডিরেক্টলি চ্যালেঞ্জ দিয়েছে আবির সাথে রিধির বিয়ে করানোর। নীলিমা সেটা চাচ্ছেন না, কিন্তু আশরাফ সাহেব ছেড়েই দিবেন না। একবার যা সিদ্ধান্ত নেন তিনি সেটা পূরণ করেই ছাড়ে। আবির, এই আবির, ওঠ, নাহিদের গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে হবে, ওঠ। আবির লাফ দিয়ে ঘুম থেকে উঠলো। তাকিয়ে দেখে ভাবল তানজিম আর নিশাত এসেছে। ওদের গায়ে হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে এসেছে। আবির ঘুম ঘুম চোখে আবারও বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। কি ব্যাপার, তুই আবার শুয়ে পড়লি কেন? আরে ওঠ, নাইদের বাসায় যাব, সবাই রেডি হচ্ছে, গায়ে হলুদ দিতে হবে। পরের দিন ওরা সবাই আসবে নীরাকে হলুদ দিতে। যাব না আমি, তোরা যা। কি বলিস? তুই না গেলে আমরাও যাব না। আর তাছাড়া বাড়ির মেয়েরাও যাচ্ছে, তিশা, রিধি, অরি, সবাই। তোর মামা বকবে তুই না গেলে। সবাই যাবে? আমি তাহলে শুয়ে আছি কেন? আমিও যাব। আবির তাড়াতাড়ি বিছানা থেকে উঠল। কি হলো এটা? সবাই আবিরের দিকে তাকিয়ে ভাবছে হঠাৎ কি এমন হলো যে যাওয়ার জন্য পুরো লাফ দিয়ে উঠল। আবির বলল, আচ্ছা তোরা বাইরে যা, আমি রেডি হয়ে আসছি।
হলুদ পাঞ্জাবি পরবি? আমার হলুদ পাঞ্জাবি নাই। আমার কাছে আছে আরও একটা, দাঁড়া এনে দিচ্ছি। ওকে। আবির ওয়াশরুমে চলে যায়। সে রিধির জন্য বিছানা থেকে লাফ দিয়ে উঠে। রিধির সাথে থাকতে আবিরের অনেক ভালো লাগছে। বাইরে অনেকেই যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে। বাড়ির মেয়েরা, একজন আন্টি আর ছেলে বলতে আবিরেরাই যাচ্ছে। রিধি, তিশা, অরি, রিয়া, চৈতি, সুপ্তি, ছোট খালামণি সবাই রেডি। ছেলেরাও বাইকে নিয়ে রেডি। শুধু আবিরই আসছে না। আবিরের জন্য সবাই অপেক্ষা করছে। আবির ওয়াশরুম থেকে বের হয়। বিছানার ওপর হলুদ পাঞ্জাবি, আবির পায়জামা পরে নিল। পায়জামাটা স্টিল কাপড়ের, টাইট ফিটিংস করা, গোড়ালি থেকে শর্ট করে নেওয়া, এটাই আবিরের স্টাইল। হলুদ পাঞ্জাবিটা পরে নিল, সাথে দামি স্যান্ডেল জুতা। চুলগুলো এলোমেলো করে দিল, যেন হিমো হিমো ভাব দেখা যায়। তাতে ক্যামেরা নিয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে আসতেই বড় মামির সাথে দেখা। বড় মামি বসে খাবার খাচ্ছেন। আবিরকে দেখে ডাক দেয় বড় মামি। আবির, আব্বা এদিকে আয়। জি মামি। হা কর। আবির কখনো ওর মায়ের হাতে ছাড়া খায়নি, তাও সেটা অনেক ছোটবেলায়। কিন্তু হঠাৎ করে মামি এত আদর করে আবির অবাক হয়ে না পারলো না। হাসি মুখে মামির হাতে খাবার খেলো আবির। আবির চলে যেতে যাবে, ছোট মামি এসে আরও এক গাল খাবার গালে দিয়ে বলল, খেয়ে তারপর যাবি। তোর আব্বু, ভাই আর আশরাফ সবাই গিয়েছে বড় বাজারে বিয়ের জন্য বাজার করতে। নীলিমা আপা আসলে মজা হতো অনেক। আবির, তুই বল না একটু তোর মাকে, উনি যেন আসে। আচ্ছা বলবো। আবির কোনো রকম খেয়ে বাইক বের হয়। অভ্ররা পাঞ্জামির সাথে পায়জামা পরেছে, কিন্তু ওদের পায়ের লোভারের সাথে মানাচ্ছে না। আবির ওদের স্টাইল দেখে মুচকি হাসলো। আবিরের দিকে সবাই হা হা করে তাকিয়ে আছে। আবির সবাইকে ক্যামেরা বন্দি করে নিল। আবিরের চোখ রিধিকে খুঁজছে, কিন্তু রিধি কোথায়? আবির খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। কপালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখে তিশা দাঁড়িয়ে আছে। আবির কিছুটা রাগি চোখে তাকিয়ে বলল, কানি নাকি? আমার চশমাটা খুলে দেবো তোমাকে, নাকি হ্যান্ডসাম ছেলে দেখেই ধাক্কা দিতে ইচ্ছে করে? মেয়েদেরকে না খুব ভালো করেই চিনি আমি। চিনবাই তো, তুমি ছাড়া আর কে বা চিনবে, বজ্জাত ছেলে। কালকে ডালটা অনেক তিতা লাগছিল। বিয়াদব ছেলে, রাতে ডাল ফেলে এখন আসছে ভেঙচি দিতে। হুট। দেখে হাঁটতে পারে না, প্রতিবন্ধী মেয়ে একটা। ফুট। আবিরের বাচ্চা গোবর। তিশার মেয়ে তিতা। আমার মেয়ে মানে? ওই আমি সিঙ্গেল। সিঙ্গেল তো সালমান খানও। যাকগে, এসব মুড নাই। মেয়েদের সাথে কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে নেই। তোমাকে আমি আমাকে কি ভালোবেসে জড়িয়ে ধরবে? বলো না ভালোবাসো। তুমি যদি একবার ভালোবাসি বলো, সত্যিই বলছি, তোমাকে আমি আগলে রাখবো। বাই। আবির কথাটা তাড়াতাড়ি বলে সেখান থেকে চলে আসলো। তিশা এতক্ষণে আবিরের সাথে মিষ্টি ঝগড়া করলেও আবিরের শেষের কথাগুলো যেন সে নীরব হয়ে যায়। বারবার আবিরের কথাগুলো ওর কানে বাজতে থাকে। রিয়া পাশে তাকালো তিশার। তিশাপু, কি ভাবছো দাঁড়িয়ে? আবির। কি? ভাইয়া কি করছে? তোমাকেও? ধুর না, তোর ভাই একটা পদের হাড্ডি। রিদি কই? পিছনে দেখো। আবির বাইকের ওপর বসতে যাবে, তখনই রিয়ার কথা কানে এলো। আবির সহ সবাই পিছনে ঘুরে তাকায়। রিধি আসছে, হলুদ শাড়ি পরা, মানে গায়ে হলুদ দিতে যাচ্ছে সবাই। তাই এখানে থাকা সবাই হলুদ শাড়ি আর পাঞ্জাবি পরেছে। রিধি চুলগুলো হলুদ গাঁদা ফুল মালা গেঁথে সাজিয়ে রাখা। রিধির শাড়ির কুচি ঠিক করতে করতে এগিয়ে আসে। আবির রিধির অনেকগুলো ছবি তুলে নিল। আবির নিজেই অবাক হচ্ছে, হুট করে রিধির প্রতি এতটা অ্যাট্রাকশন অনুভব করছে, যা এর আগে কোনো মেয়ের প্রতি হয়নি আবিরের। এইদিকে রিধি গাড়ির কাছে এসে আবিরের দিকে না তাকিয়ে ভাবছে, ছেলেটা আমার দিকে এভাবে কেন তাকাচ্ছে? শহরের ছেলে হতে সাবধান, বাট ছেলেটা অন্যদের মতো না। আবির একদমই আলাদা। আবিরকে ভিতর থেকে চিনতে পারছি আমি। ওদিকে তিশা গাড়িতে উঠে সিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। তিশা ভাবছে, রিয়া যাই বলুক, আবির কিন্তু অনেক ভালো মনের একটা ছেলে। মনটা একেবারে নিজের করে নিতে পারলে আর কিছুই লাগবে না। ছেলেটাকে নিজের করে নিয়ে সব শুধরে দেব। আবির বাইকের ওপর বসে ভাবতে থাকে, রিধিকে কি প্রপোজ করব? যদি না করে দেয়, যদি হ্যাঁ বলে, তাহলে প্লে বয় থেকে নিজেকে লাভার বয় বানিয়ে ফেলবো। দূর,
আমার দ্বারা কি আদৌ সিরিয়াস প্রেম হবে? আবির আর কিছু ভাবে না, বাইক স্টার্ট দেয়। 4 জনের 4টা বাইক প্রাইভেট গাড়িতে সবার সামনে এগিয়ে যাচ্ছে। গ্রামের রাস্তা থেকে মেঠো পথ, তারপরে আবার পাকা রাস্তা। আবিরের কাছে সবই নতুন লাগছে। গ্রামের ধুলো যেন এই প্রথম দেখছে ও। চারপাশে পুকুর, ধানি জমি, ধুলো পড়া রাস্তায় আবিরকে নতুন স্বাদ এনে দিচ্ছে। প্রাইভেট গাড়িতে একটা বাড়ির সামনে এসে থামলো। বিয়ে বাড়ির আনন্দ সাউন্ডে বক্সে গান বাজার মাধ্যমে প্রকাশ পায়। নাহিদ ভাইয়ের বাড়িতেও এটাই ব্যতিক্রম নেই। গ্রামের লোকেরা হা হয়ে তাকিয়ে আছে। সবার সাথে একই রকম পাঞ্জাবি পায়জামা, একই রঙের গাড়ি। বাড়ির সবাই এসে সবাই নামতেই সাউন্ড বক্সে গান বাজতে থাকে। চারপাশ থেকে ধুমধুম করে শব্দ শুরু হয়। সাকিব আর বুবলির মডেলে পাগল মন গানটি প্লে হয়ে থাকে। বাড়ি থেকে এক ঝাঁক লাল শাড়ি পরা ছেলে মেয়ে বের হয়। পারভেজ আর রাকিব সহ আরও 7-8 জন ছেলে লাল পাঞ্জাবি পরে বের হলো। কতগুলো মেয়ে লাল শাড়ি পরা। আবির বাড়ির মধ্যে ঢুকতে যাবে, হঠাৎ করে একটা মেয়ে নিশাতের মুখের ওপর তরল রং ছুঁড়ে দিয়ে দৌড়ে চলে যায়। নিশাত বোকার মতো তাকিয়ে থাকে। আমি অবরাত তানজিম হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি যেন। নিশাতের বোকা বোকা মুখের একটি ছবি তুলে নিলাম। বেশ ভালোভাবেই গেট সাজানো হয়েছে। গেটের একটি ছবি তুলে নিলাম। অব্ররা ভিতরে চলে গেছে। গেটের সামনে একটি ছোট বাঁধানো পুকুর দেখলাম। খুব ছোট পুকুর, সুইমিং পুলের থেকেও অর্ধেক করা। পুকুরের মাঝখান থেকে কৃত্রিম জলের ফোয়ারা দেখা যাচ্ছে। দুটো রাজহাঁস, যেন তারা কাপল, পানিতে নেমে খেলা করছে। আবির হাঁস সহ ওয়ারার একটি ছবি তুলে নিল। গ্রাম এত সুন্দর আবির জানতই না। আবির ঘুরে চলে আসবে তখনই শুনতে পেল, হে ক্যামেরাম্যান, বরকে হলুদ লাগাতে এসেছেন নাকি ফটোগ্রাফি করতে আসছেন? আবির ব্যালকনির দিকে তাকায়। একটা মেয়ে লাল ড্রেস পরে আছে, শাড়ি পরা নেই, মুখে হলুদ আর লাল রং লেগে আছে, হাতে মিউজিক্যাল যন্ত্র। আবির বুঝে যায় মেয়েটি আপাতত গান বাজাচ্ছে। আবির মেয়েটির দিকে ভালো করে তাকালো। সামনের চুলগুলো হলুদ লেগে আছে, দেখতে উদ্ভট লাগছে মেয়েটিকে। আবির কিছু না বলেই মেয়েটার একটা ছবি তুলে নিল। মেয়েটার রাগী চোখে বলল, ওই ছেলে, আমার ছবি তুললেন কেন? জানেন না কারো না বলে ছবি তুলতে নেই? আবির ভয় পায়, কারণ সে খেয়ালই করেনি না বলে ছবি তুলেছে। এখন কি করবে? হঠাৎ করে পেয়ে ভয় টিক্সটা কাজে লাগায়। আবির বলে, প্রতিটি মানুষ সৌন্দর্যের প্রজারই। একটা গোলাপ যখন ফোটে, কম বেশি সবাই সেই গোলাপের দিকে তাকায়। গোলাপটা কিনে নয়তো ছিঁড়ে নিজের কাছে নিতে চায়। আপনি হলেন আমার দেখা ঠিক ফুটন্ত গোলাপের মতো। তবে আফসোস, আপনি গোলাপের রানী, তাই আপনাকে চাইলে তো আর পাবো না। এজন্য ক্যামেরা বন্দি করে নিলাম। যদি আপনি বলেন এখনই ডিলিট করে দিচ্ছি। আমি চাই না আপনার সৌন্দর্যের মোহে পড়ি, না হলেও আবার আমার একগাদা গার্লফ্রেন্ড কষ্ট পাবে। মেয়েটা শকড হয়ে যায়। এই প্রথম সে আবিরকে দেখছে। আবিরও প্রথম মেয়েটাকে দেখেছে, কিন্তু এত কথা গুছিয়ে বলার সাহস তো আবিরেরই আছে। তারপর